হ্যালো ডক্টরস, ওয়েলকাম টু এএমসি মেন্টর। আপনাদের সকলকে এএমসি মেন্টরের পক্ষ থেকে আমি ডাক্তার অভিষেক ভদ্র আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ওয়েবিনারটার বিষয় হচ্ছে যে আমরা আপনারা কিভাবে এএমসি পাথওয়ে নিয়ে, অর্থাৎ এএমসি নিয়ে যারা চিন্তা করছেন যে আপনি এএমসি পরীক্ষা দিয়ে অস্ট্রেলিয়ার রেজিস্টার ডাক্তার হিসেবে কাজ শুরু করবেন, তারা একেবারে শুরু থেকে কিভাবে প্রিপেয়ার করতে পারেন একদম ফ্রম বিগিনিং, আমরা সেই বিষয়গুলো ডিসকাস করার চেষ্টা করব। এবং আমাদের আজকের অডিয়েন্স সবাই বাংলাদেশি। যেহেতু সবাই বাংলাদেশি অডিয়েন্স, আমরা পুরো সেশনটা বাংলাতেই কন্ডাক্ট করব। তো এখানে আমরা একটা ফর্মালি নাম রেখেছি, আমাদের এএমসি রোডম্যাপ ফ্রম এপিক টু এমপ্লয়মেন্ট। সো আপনারা সবাই জানেন, যারা মোটামুটি ঘাটাঘাটি করেছেন এই বিষয়টায়, যে এপিক হচ্ছে মোটামুটি ধরে নেওয়া যায় যারা ডিসাইড করেছেন সেই ডিসিশনের পরে এপিক হচ্ছে মোটামুটি ফার্স্ট স্টেপ। সো সেখান থেকে একেবারে পুরো জব পর্যন্ত আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যত সময় থাকবেন আমি তত সময় ওয়েবিনার লম্বা করব, কারণ এটা কিছু স্লাইড তৈরি করা হয়েছে শুধুমাত্র গাইড করার জন্য বা আলোচনাটাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে নেওয়ার জন্য। কিন্তু আমি প্রত্যেকটা সেকশনে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা সাথে সাথে করবেন। আমরা প্রায় দেখা যায় আমারও ইনবক্স বা অনেকেই আমার সাথে যোগাযোগ করেন, সকলের আসলে আলাদা করে প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় না। তো এই জন্য সকল প্রশ্নের উত্তর আজকে আমরা চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে এবং আপনার এখন পর্যন্ত এএমসি রিলেটেড অথেন্টিক যে ওয়েবসাইট, তাদের পোর্টাল, তাদের গাইডলাইন, এই সংক্রান্ত আজ পর্যন্ত টু ডেট যত আপডেটেড ইনফরমেশন আছে আমি চেষ্টা করেছি সেগুলো আপনাদের জন্য সংগ্রহ করার, এবং আমরা সেই আলোকে কথা বলার চেষ্টা করব, সাথে আমার অভিজ্ঞতা মিলিয়ে আমরা কথা বলবো। তা আমরা শুরু করছি। শুরুতেই ওকে। সো প্রথমে আপনি চিন্তা করেন যে আহ, আপনি যদি একজন ইমিগ্রেন্ট যারা অস্ট্রেলিয়ার বাইরে, নন অস্ট্রেলিয়ান যারা, তারা যদি অস্ট্রেলিয়া আসতে চান, তাদেরকে মোটামুটি এই চারটা পাথওয়ে দিয়ে তারা অস্ট্রেলিয়াতে আসতে পারবে। এই চারটা পাথওয়ের মধ্যে প্রথমটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড পাথওয়ে। স্ট্যান্ডার্ড পাথওয়েটা কাদের জন্য? স্ট্যান্ডার্ড পাথওয়েটা হচ্ছে আমাদের জন্য। আমাদের যাদের এমবিবিএস রয়েছে আর কোনো ডিগ্রি নেই, এবং যারা ধরেন অন্য কোনো দেশের রেজিস্ট্রেশন পরীক্ষা পাশ করেননি, যেমন কেউ ক্লাব দেননি বা নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইউএসএ তে ইউএসএমএলই দেননি, শুধুমাত্র এমবিবিএস ডক্টর যাদের, এমবিবিএস ডক্টর যে কোনো ইমিগ্রেন্ট যারা আছেন, আহ, যারা অস্ট্রেলিয়ায় কাজ শুরু করতে যাচ্ছেন, তাদের জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড পাথওয়ে। এবং এই পাথওয়ে মেইন কম্পোনেন্ট হচ্ছে এএমসি এক্সাম। এবং আমরা জানি যে এএমসি এক্সাম দুই পার্টের হয়, একটা হচ্ছে এএমসি এমসিকিউ এবং এএমসি ক্লিনিক্যাল। আচ্ছা, এই পর্যন্ত আমি কোশ্চেন পাচ্ছি। যদি কারো কোনো সমস্যা থাকে আপনি মাইক অন করো আমাদেরকে। ওকে, কেউ একজন মেসেজ করেছেন, আচ্ছা ফাইন। চেষ্টা করবেন যে পার্সোনাল মেসেজ না করে সরাসরি আমার কাছে কোনো কোশ্চেন থাকলে সেটা করতে, তাহলে আমরা ডিস্ট্রাক্টেড হব না। আর যে কেউ মাইকটা ওপেন করে যে কোনো সময় কোশ্চেন করতে পারেন, আমরা সেই সময় সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যেটা বলছিলাম, সো স্ট্যান্ডার্ড পাথওয়েটা হচ্ছে আপনার এএমসি এক্সাম বেসড। আর কম কম্পিটেন্ট অথরিটি পাথওয়ে কাদের জন্য? এটাও এই চারটি পাথওয়ে ইমিগ্রেন্টদের জন্য যারা নন অস্ট্রেলিয়ান। কিন্তু এই কম্পিটেন্ট অথরিটি পাথওয়েটা হচ্ছে যাদের, মনে করেন যারা প্লাব দিয়েছেন, দিয়ে তারা সেখানে আহ, 1 বছর কাজ করেছেন, তারা সরাসরি অস্ট্রেলিয়ার রেজিস্ট্রেশন নিতে পারবেন, সেম অ্যাজ আদার কান্ট্রিজ লাইক নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইউএসএ অ্যান্ড কানাডা। সো এই ক্ষেত্রে তাদের কোনো এএমসি এক্সাম দেওয়া লাগবে না। সো সুতরাং আপনাদের মধ্যে কারোর যদি কথা কথা প্লাব কমপ্লিট থাকে, আপনারা যদি কেউ ইউকে থেকে জয়েন করে থাকেন এবং আপনি ইউকেতে 12 মাস কাজ করে থাকেন, তাহলে আপনি অটোমেটিক্যালি আপনি এলিজেবল ফর দিস পাথওয়ে। এবং তার কিছু কিছু প্রসেস আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো না, কারণ আমরা আজকের আমাদের মেইন ফোকাস হচ্ছে স্ট্যান্ডার্ড পাথওয়ে। কারণ সবাই, আমরা ধরে নিয়েছি যে সবাই মোটামুটি এই পাথওয়ে দিয়ে আসবেন আপনারা যারা আজকে জয়েন করেছেন। আরেকটা রয়েছে স্পেশালিস্টদের জন্য, যারা স্পেশালিস্ট, ওভারসিজ ট্রেইন স্পেশালিস্ট, যারা মনে করেন যে এমডি করেছেন বা এফসিপিএস করেছেন, যাদের এবং মানে 4 বছর প্লাস যাদের কোনো রিকগনাইজড ডিগ্রি আছে,
এবং তার সাথে তার ওই ফিল্ডের এক্সপিরিয়েন্স আছে, তারাও কিন্তু এখানে অ্যাসেসমেন্ট করিয়ে তারাও এখানে রেজিস্ট্রেশন পেতে পারেন এবং তাদেরও এমসি পরীক্ষার প্রয়োজন নেই। আর আরেকটি রয়েছে, এই পাথওয়েটা আমাদের খুব বেশি মাথা ব্যথার কারণে শর্ট টার্ম ট্রেনিং পাথওয়ে। যারা বিভিন্ন রকম ট্রেনিংয়ে আসেন বা কোনো বিষয়ে আসেন, এই পাথওয়েটা হচ্ছে তাদের জন্য। সো আমরা যদি পড়ে যাই, সো এই পাথওয়েগুলো যদি আমরা একটু ডিটেলস দেখার চেষ্টা করি, ডিটেলসের মধ্যে হচ্ছে স্ট্যান্ডার্ড পাথওয়েতে আপনি জেনারেল রেজিস্ট্রেশন পাবেন, কম্পিটেন্ট অথরিটিতেও জেনারেল রেজিস্ট্রেশন পাবেন, কিন্তু স্পেশালিস্ট পাথওয়েতে আপনি রিকগনিশন পাবেন, বা এটা একটু 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 ডিফারেন্ট, আমরা এটা নিয়ে আজকে ডিসকাস না করি। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাকে এমসি পার্ট অন পার্ট টু দিতে হবে স্ট্যান্ডার্ড পাথওয়েতে। স্ট্যান্ডার্ড পাথওয়েতে আপনি এএমসি পার্ট অন পার্ট টু দেওয়ার পরে আপনাকে ইংলিশ টেস্ট দিতে হবে। এর মাঝখানে যদি কেউ পার্ট অনের পরে জিপি জিপি লাইনে চলে যেতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে পেস্কি দিতে হবে। এই জিনিসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আপনার এখানে কোনো সুপারভাইজ ট্রেনিং এর দরকার নেই, আর হচ্ছে ফর্মাল সুপারভাইজ ট্রেনিং এখানে দরকার নেই। এবং চ্যালেঞ্জেস হচ্ছে জব সিকিউরিং অপরচুনিটিটা একটু কম, এটা 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 ফ্যাক্ট। এবং আপনার জব প্লেসমেন্ট আপনি শুরু করবেন কিভাবে, আপনি আরএমও বা জিপি হিসেবে এই পাথওয়েতে কাজ শুরু করতে পারেন। যারা স্পেশালিস্ট তারা সরাসরি আসলে স্পেশালিস্ট হিসেবেই কাজ শুরু করবে। তারা তাদের একটা সুপারভাইজ ট্রেনিং হয়, তারা কাজ শুরু করার পরে তাদের একটা নির্দিষ্ট সুপারভাইজ ট্রেনিং এর পরে তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ শুরু করতে পারেন। এবং তাদের মোটামুটি 4+ ইয়ারের এমডি প্রয়োজন বা এফসিপিএস প্রয়োজন, মানে বেসিক্যালি 4+ ইয়ারের কোনো পোস্ট গ্রাজুয়েশন থাকলে তারা স্পেশালিস্ট পাথের জন্য এলিজিবল। তো এইটা মোটামুটি ওভারভিউ। আমরা স্ট্যান্ডার্ড পাথওয়ের আরো ডিপে জানার চেষ্টা করব। স্ট্যান্ডার্ড পাথওয়ে মানেই হচ্ছে, আমি যেটা বললাম আপনাকে, যে এখানে এএমসি এক্সামের কোশ্চেন রয়েছে, এএমসি এক্সাম বেসড পাথওয়ে। তো আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড পাথওয়ের রোডম্যাপ। আচ্ছা, এখন পর্যন্ত শুনতে সমস্যা হচ্ছে, দেখতে সমস্যা হচ্ছে, বা কোনো রকম সমস্যা হচ্ছে থাকলে আমাকে বলতে পারেন, কারণ আমরা খুব বেশি দূর আসিনি। আমাদের আজকের আসলে এখান থেকেই শুরু হবে। সুতরাং আপনারা যদি কারো কোনো সমস্যা থাকে কাইন্ডলি একটু জানাবেন। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড পাথওয়ে আপনি যদি রোড ম্যাপ বা স্টেপ ওয়াইজ চিন্তা করেন, আপনাকে মোটামুটি আমরা সব রকম স্টেপগুলোকে যদি আমরা ভাগ করি, মোটামুটি 9টা স্টেপ আপনাকে ফলো করতে হবে জব পাওয়ার আগ পর্যন্ত, রাইট? তো সেই 6টা কি? প্রথম আপনাকে আপনার যে ডিগ্রি অথবা আপনার মেডিকেল কলেজ ইলিজেবল কিনা সেটা চেক করতে হবে। এটা খুব একটা বড় বিষয় নয়, কারণ এখন অনেকেই পরীক্ষা দিয়ে ফেলেছেন, ম্যাক্সিমাম মেডিকেল কলেজ আপনাদের এটা ইলিজেবল। এটা একটু সার্চ করলে আপনারা পাবেন। মেইন যে কাজটা এখন শুরু হয় আপনার এই পাথওয়েতে, সেটা হচ্ছে এপিক ভেরিফিকেশন। আপনাকে প্রথমে একটা এপিক অ্যাকাউন্ট খুলতে হবে। তারপরে এপিক অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে সেখানে এপিকের প্রসেস কমপ্লিট করতে হবে। এবং এপিক প্রসেস কমপ্লিট করার পরে আপনাকে একটা এএমসি পোর্টফোলিও এস্টাবলিশ করতে হবে। এএমসি পোর্টফোলিও জাস্ট একটা আপনার প্ল্যাটফর্মের মতো, লাইক যারা হয়তো প্লাব দিয়েছেন বা এমআরসিপি দিয়েছেন, সেখানে যেমন একটা পোর্টাল খুলতে হয়, এবং সেই পোর্টফোলিও থেকেই আপনি আসলে পরীক্ষা বুক দিবেন, এবং এই পোর্টফোলিওতে আপনার রেজাল্ট আসবে। এই পোর্টফোলিও থেকে আপনি পার্ট টু বুক করবেন, সব কিছু এই পোর্টফোলিওর আন্ডারে। এবং এপিক হচ্ছে আপনার শুধু ডিগ্রিটা ভেরিফিকেশন করবে। আপনার এমবিবিএস ডিগ্রিটা ভেরিফিকেশন করার পরে ওরা এএমসি কে পাঠাবে যে হ্যাঁ, ওর ডিগ্রিটা অথরাইজড অথবা ওর ডিগ্রিটা ভ্যালিড, বা যে ডকুমেন্টসটা পাঠিয়েছে সেটা ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এএমসি পোর্টফোলিওতে তখন আপনি টাকা জমা দিলে আপনি ডেট দেখতে পারবেন, এবং আপনি সেই অনুযায়ী এক্সাম বুক করতে পারবেন। আমরা এর প্রত্যেকটা স্টেপের ভিতরে আরো দেখব। তো সেটাই যেটা বললাম, 4 নম্বর হচ্ছে আপনার এপিক ভেরিফিকেশন যখন হয়ে যাবে, যখন পোর্টফোলিও হবে, তখন আপনার এপিক ভেরিফিকেশন কমপ্লিট হবে। এরপর আপনি এমসি এক্সাম বুক দিয়ে এমসি এক্সাম দিবেন। এমসি এমসিকিউ পার্ট ওয়ান আমরা বলে থাকি অনেকে, এটা একটা এমসিকিউ বেসড এক্সাম। এবং এমসিকিউ এক্সাম পাস করার পরে এখানে এই জায়গাটায় আপনি চাইলে জবের জন্য চেষ্টা করতে পারেন, এবং এখানে জব অপরচুনিটি রয়েছে। এবং এখান থেকে একটা একটা পোর্শন, যে আপনি এই জায়গাটায় এসে আপনি জবেও চলে যেতে পারেন। অথবা আপনি এরপরে ক্লিনিক্যাল পরীক্ষা দিতে পারেন, ক্লিনিক্যাল এক্সাম সেকেন্ড পার্ট। অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যারা এএমসি পার্টনের পরে জব করেন, অনেক হসপিটালে ওয়ার্ক বেস অ্যাসেসমেন্ট নামে একটা অ্যাসেসমেন্ট রয়েছে, যেটা একটা নির্দিষ্ট সময় সময় একটা নির্দিষ্ট স্ট্রাকচারে আপনার জবটাকে তারা ইভালুয়েট করবে একটা নির্দিষ্ট পদ্ধতিতে। সেক্ষেত্রে আপনাকে ক্লিনিক্যাল এক্সামটা তার দেওয়া লাগবে না।
সো আপনি অটোমেটিক্যালি ওই ক্লিনিক্যাল এক্সামের আপনি ইলিজেবল কিনা বা আপনার কম্পিটেন্সি তারা টেস্ট করবে। টেস্ট করার পরে দেখা যাবে যে আপনার সেক্ষেত্রে আপনি ক্লিনিক্যাল এক্সাম না দিলেও চলবে, আপনি চাকরি করতে করতে আপনি ক্লিনিক্যাল এক্সামের পরের যে আউটকাম বা যে কম্পিটেন্সি সেটা টেস্ট করে ফেলতে পারবেন। এটা হচ্ছে ওয়ার্ক বেস অ্যাসেসমেন্ট কাইন্ড অফ, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে হচ্ছে আপনি এগুলো করার পর আপনি সার্টিফিকেট পাবেন ডেফিনেটলি, এবং আপনাকে তখন রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন আফরার আন্ডারে রেজিস্ট্রেশন করতে হয়। আফরা লাইক আমাদের বাংলাদেশের বিএমডিসি, এখানকার যে বডি, তাদের আন্ডারে আপনি রেজিস্ট্রেশন করবেন, এবং ওই রেজিস্ট্রেশনের সময় আপনার ইংলিশ টেস্টটা প্রয়োজন হবে। দেখেন এখানে একটাই সুবিধা হচ্ছে যে আপনার এমসিকিউ দেওয়ার আগে আপনার ইংলিশ লাগবে না, ক্লিনিক্যাল দেওয়ার আগে লাগবে না। শুধুমাত্র আপনি যখন রেজিস্ট্রেশন নেবেন তার আগে আপনি ইংলিশ টেস্ট প্রয়োজন, অর্থাৎ চাকরিতে ঢোকার আগে। চাকরিতে ঢুকতে গেলে আপনার দুইটা জিনিস লাগবে, রেজিস্ট্রেশন লাগবে, এবং রেজিস্ট্রেশন পেতে গেলে আপনাকে তখন ইংলিশ টেস্ট সাবমিট করতে হবে। এবং ফাইনালি যেটা হচ্ছে এইটা করার পরে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেটা বললাম যে 5 নম্বর পয়েন্টের পর, অর্থাৎ আপনি এএমসি পার্ট অন দেওয়ার পরও আপনি এখানে জব অ্যাপ্লাইয়ের জন্য এলিজিবল, এবং এখানে জব করা সম্ভব। আচ্ছা, আমরা পরে যাই। একজন বলেছেন যে আপনি এমডি মাইক্রোবায়োলজি করেছি, আমার কি কোনো পাথওয়ে, আচ্ছা আমার সাবজেক্ট কি যাওয়া যায়? আচ্ছা, আমরা স্পেশালিস্ট পাথওয়ের উপরে থ্যাংক ইউ। আমি আসলে মাইক্রোবায়োলজি বেসিক সাবজেক্টের বিষয়টা বলতে পারবো না যে আপনি ক্লিনিক্যালি এখানে স্পেশালিস্ট পাথওয়েতে আসতে পারবেন কিনা, এক্স্যাক্টলি এটা বলতে পারবো না। তবে যারা ক্লিনিক্যাল সাবজেক্টে আছেন তারা যে আসতে পারবেন এমডি করার পরে, বা তারা এই প্রসেসটা শুরু করতে পারবেন, এই প্রসেসের জন্য এলিজেবল, সেটা আমি বলতে পারবো। আমি আসলে বেসিক সাবজেক্টের বিষয়ে সঠিক আমি বলতে পারবো না। দুঃখিত। আমি অবশ্যই চেষ্টা করব, আপনি আমাদের সাথে কানেক্টেড থাকবেন আমাদের পেজে বা গ্রুপে। আমরা চেষ্টা করব আপনার এই কোশ্চেনের আনসারটা অথেন্টিক সোর্স থেকে পরবর্তীতে দেওয়ার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে আচ্ছা, আমরা যে পাথওয়েগুলোর কথা বললাম, এই পাথওয়েগুলো এখন আমরা আরেকটু ভিতরে দেখব। আমি অলরেডি সবকিছু বলে দিয়েছি। তারপর যেটা হচ্ছে চেক এলিজিবিলিটি, এই ক্ষেত্রে হচ্ছে আপনার ভেরিফাই ইউর মেডিকেল স্কুল ডিগ্রি অ্যান্ড গ্রাজুয়েশন ফর ভায়া দ্য এএমসি ওয়েবসাইট। এটা হচ্ছে সেই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলে আপনি এটা ভেরিফাই করতে পারবেন। এটা এপিকের ওয়েবসাইট। এপিকে আসলে আপনাকে কি কি জমা দিতে হবে? এপিকে আপনাকে পাসপোর্টের একটা কপি জমা দিতে হবে, আপনাকে ওরা কিছু আইডি কার্ড চাইবে, সেটা হইতে পারে আপনার ন্যাশনাল আইডি বা ড্রাইভিং লাইসেন্স। সেইভাবে আপনি সেগুলো জমা দিবেন, এবং বেসিক্যালি ওরা আপনার এমবিবিএস এর যে ডিগ্রি যে কাগজটা, সেই কাগজটা ভেরিফাই করবে। এবং তারপরে ওর ভিতরে আপনাকে একটা শিডিউল দেয়, শিডিউলে আপনাকে একটা ভিডিও কল করে। আমরা যেভাবে করেছি, আমি জানি না রিসেন্টলি চেঞ্জ হয়েছে কিনা, ওর একটা শিডিউল আপনাকে দেওয়ার পর আপনাকে ক্যামেরার সামনে এইভাবে হচ্ছে আপনার পাসপোর্টটা দেখবে বা আপনার আইডেন্টিটি দেখবে, আপনাকে কিছু কোশ্চেন করবে, জাস্ট টু চেক ইউর আইডেন্টিটি, নাথিং এলস। আপনার কোনো পরীক্ষা বা কিছু হবে না। জাস্ট আপনার একজন খুব সম্ভবত একজন লয়ার বা এরকম একজন অথরাইজড কেউ আপনাকে ফোন করে আপনার মানে আপনার আইডিটা তারা ভেরিফাই করে যে ইয়েস, ইউ আর দ্য পার্সন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এমবিবিএস এর একটা ডকুমেন্টস তারা আপনার মেডিকেল কলেজে পাঠাবে। মেডিকেল কলেজে পাঠানোর পরে সেখান থেকে প্রিন্সিপালের সাইন সিগনেচার সহ সেটা আবার ওই এপিকে তারা ব্যাক করে। এটা প্রিন্সিপালের অফিসই করে। আপনি যখন এপিক করবেন তখন চাইলে আপনার প্রিন্সিপাল অফিসে যদি কেউ পরিচিত থাকে যোগাযোগ করতে পারেন। ইউজুয়ালি যদি কোনো স্মুথলি, আমি অনেক মেডিকেল কলেজে দেখেছি এটা স্মুথলি তারা করে দেয়। যারা রুটিনলি করে স্মুথলি করে দেয়। আবার আপনি জানেন যে আমাদের সোসাইটিতে, মানে আমাদের কান্ট্রিতে, আমাদের সোসাইটিতে কিভাবে কাজ করতে হয়, অনেক সময় এরকম ঝামেলা হয়, তো সেটা আপনাকে ম্যানেজ করতে হবে। সো এপিক ভেরিফিকেশনের পরে এপিকের একটা স্টেপে আপনাকে ওরা বলে দিবে যে আপনি একটা এএমসি অ্যাকাউন্ট খুলেন, পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলেন। তারপরে এপিক যখন ভেরিফিকেশন হবে তারা আপনার ভেরিফিকেশনটা ওদেরকে পাঠাবে। সো আচ্ছা, আমার কথা কি আহ, হ্যাঁ, শোনা যাচ্ছে। একটু মনে হয় ইনভাইটেশন রিকোয়েস্ট একটু চেক করলে মানে। আচ্ছা, দাদা আরো কয়েকজন ঢুকতে যাচ্ছে, একটু ইনভাইটেশনটা করেন, চেক করে একটু কনফার্ম করে দেন। ইনভিটেশনের আমার এখানে তো কোনো অটোমেটেড, আমার এদিক থেকে তো কোনো কিছু নাই। আমি ঠিক জানি না, জাস্ট আমাকে একটু 1 সেকেন্ড দিলে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাস্ট
সামরিন, তুমি একটু কাইন্ডলি দেখবে। আমি তো এখান থেকে কাউকে দেখতে পাচ্ছি না, কেউ আছে কিনা। আচ্ছা, আমরা শুরু করি। আমার মনে হয় যারা আছেন তাদেরকে ওয়েট করানো ঠিক হবে না। আমার এখান থেকে আমি পাচ্ছি না। আমরা রেকর্ডিং ভার্সনটা, রেকর্ডিং তো হচ্ছে। রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে, হচ্ছে তো নাকি আমি জানি না। হ্যাঁ, রেকর্ডিং বোধহয় হচ্ছে, রাইট? সামনে রেকর্ডিং হচ্ছে, হ্যাঁ। রেকর্ডিং হচ্ছে, আমরা রেকর্ডিং এর ভার্সনটা দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, আমরা যেখানে কথা বলছিলাম, আমার এখান থেকে অ্যাকসেপ্ট করার কিছু নেই। আমি জানি না কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত যদি সমস্যা হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনার এপিক ভেরিফিকেশন হওয়ার পরে এপিক থেকে একটা এএমসি অ্যাকাউন্টে আপনাকে একটা ওরা ভেরিফিকেশন পাঠাবে, তারপর আপনি এলিজিবল হবেন। আপনি অ্যাকাউন্টে তখন লগ ইন করলে আপনাকে টাকা জমা দিতে বলবে। সো টাকা জমা দেওয়ার পরে আপনি তখন ডেট দেখতে পাবেন, এবং ডেট দেখলে আপনি ডেট বুক করতে পারবেন। এবং ফাইনালি হচ্ছে, সরি, এমসি অ্যাকাউন্ট খোলার পরে আপনি যখন পোর্টফোলিও খুলবেন, এরপরে আলটিমেটলি এপিক থেকে ভেরিফিকেশন আসবে, এবং আপনি যেটা বললাম টাকা জমা দেওয়ার পরে পরীক্ষা বুক দিতে পারবেন। সেম থিংস আমি আগে বলেছি, এমসি ক্লিনিক্যাল নিয়ে বলেছি, ডাব্লিউবিএ নিয়ে বলেছি। এই প্রসেসগুলো আসলে আমরা একটু ডিটেলসে এখানে শো করার চেষ্টা করেছি। আচ্ছা, এখানে একজন বলেছেন যে আমি কোশ্চেনগুলো একটু পড়ি এবং আমি সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। পার্ট অন দিয়ে জিপি প্র্যাকটিস করার চান্স কি পার্ট টু দিয়ে ডিরেক্ট হসপিটালে জবের চেয়ে কম? আচ্ছা, পার্ট অন দিয়ে যদি আপনি, আমরা এটা বলবো যে আপনি যখন এএমসি পার্ট অন, মানে আপনি এএমসি এমসিকিউ পাশ করলেন, পাশ করার পরে আপনি যদি জিপি প্র্যাকটিসে চলে যেতে চান, যে আমি হসপিটালে যাব না, আমি শুধুমাত্র জিপি করব, আমি কখনো হসপিটালে যাব না, তখন যেটা করতে হয়, তখন একটা আলাদা পার্ট টু এর পরিবর্তে আলাদা একটা পরীক্ষা আছে, নাম হচ্ছে পেসকি। তো সেক্ষেত্রে কি হয়, আপনি যদি কোনো একটা জিপি সেন্টারে যোগাযোগ করেন, বা আপনি কোনো জিপি সেন্টার থেকে যদি জব অফার পান, যে তারা আপনাকে জিপি হিসাবে নেবে, সুপারভাইজ জিপি হিসেবে, মানে সেখানে যে জিপি আছেন তিনি আপনাকে সুপারভাইজ করবেন যতদিন আপনি কম্পিটেন্ট না হবেন একটা সার্টেন টাইম পর্যন্ত। এই শর্তে আপনাকে যখন তারা আপনার জব অফার দেবে, সেই জব অফারের এগেনস্টে আপনাকে ওই পরীক্ষাটা দিতে হবে, পেস্কি পরীক্ষা। ইটস কাইন্ড অফ ভাইবা পরীক্ষা, অনলাইনেই হয়। অথরিটি থেকে এক দুজন এক্সামিনার থাকে, যিনি আপনাকে সুপারভাইজ করবেন, তিনি থাকেন। তো একটা বোর্ডের মধ্যে পরীক্ষা হয়। ওই পেস্কি পরীক্ষাটা যদি আপনি পাশ করে যান, তাহলে আপনি জিপি পাথওয়েতে চলে যেতে পারবেন, হসপিটালে না গিয়ে। আচ্ছা, এটা হচ্ছে পার্ট অন দিয়ে পাওয়া যায় কিনা। পরে একজন বলেছেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই এমএস গাইনোকোলজি ডুইং গভর্নমেন্ট জব সিন্স 2010, অ্যান্ড হোয়াট ইজ মাই অপরচুনিটি ফর অস্ট্রেলিয়া? ইয়েস, আপনি দুটো দিকে যেতে পারেন। একটা হচ্ছে, আপনি যদি আপনার সাবজেক্টে ক্যারিয়ার করতে চান, সেক্ষেত্রে আহ, যে কোনোভাবে যাওয়া যেতে পারে। আপনি স্পেশালিটি পাথ হতে গেলে আপনাকে এমসি দেওয়া লাগবে না। সো সেই পাথওয়ে যদি আপনি ট্রাই করেন, আপনি গাইনোকোলজিস্ট হিসেবে এখানে কাজ করতে পারবেন। আর যদি আপনি শুরুতে যদি মনে করেন যে না, আমি কারণ স্পেশালিটি পাথওয়ের কতগুলো ক্রাইটেরিয়া আছে, বাংলাদেশ থেকে অনেকেই করেছেন। ওটার একটা ইন ডিটেলস প্রসেস আছে। তো ওই প্রসেসটা আমি জানি না, কারণ আমরা টার্গেট করেছি যে যারা প্রাইমারি যারা আছে, বা আমি যতটুকু পথ হেঁটেছি সেই অনুযায়ী ইনফরমেশন দেওয়ার। সো ওটা একটা বোর্ড আছে, আপনাকে আগে প্রথমে ইংলিশ পরীক্ষা দিতে হবে, এবং সেই বোর্ডের স্পেশালিটি, সেই বোর্ডের আন্ডারে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনার ক্রেডেনশিয়ালগুলো তারা চেক করবে, করার পরে একটা একটা স্টেপে গিয়ে আপনাকে তারা ভেরিফাই করবে যে না, আপনি এলিজিবল বা এলিজিবল না। তো আপনি সেইভাবে যেতে পারেন। গেলে তাহলে আপনার যে ডিগ্রি বা আপনার যে ওয়ার্কিং এরিয়া, সেই পুরো এক্সপিরিয়েন্সটাকে আপনি কাজে লাগাতে পারবেন, আপনাকে এমসি দেওয়ার প্রয়োজন নেই। এমএসসি ইন কার্ডিওলজি, এটা কি স্পেশালাইজড পাথওয়ের জন্য ভ্যালিড? এমএসসি মানে মাস্টার্স ইন কার্ডিওলজি, আই এম নট শিওর। এটা বোধহয় আমাদের দেশে তো নাই, হয়তো ইউকে বা এরকম কেউ একজন বলেছেন। এইটা এমএসসি বোধহয় না স্পেশালিস্টের জন্য আপনার এলিজিবল হবে, আমার ঠিক জানা নাই। একটা ইউনিক কোশ্চেন, মনে হয় না। কারণ এটা মাস্টার্স ডিগ্রি, এটা দিয়ে বোধহয় আপনি স্পেশালিটি পাথওয়ের জন্য এলিজিবল হবেন না। আপনাকে খুব সম্ভবত, আমি নট শিওর, খুব সম্ভবত আপনাকে এমসি দিয়েই আগাতে হবে। পরের কোশ্চেন আছে, সামওয়ান ইজ ওয়েটিং প্লিজ। ওকে, উই আর সরি, আমাদের এখান থেকে যাচ্ছে না। একজন বলেছেন কান্ট হেয়ার ইউ, এখন শুনতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন যদি সমস্যা হয়। থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আচ্ছা, তাহলে আমরা পরে সামনে একটু আগাই। এরপরে হচ্ছে, যেটা বললাম যে আমাদের এই যে স্ট্যান্ডার্ড পাথওয়ের যে মেইন যে এক্সাম, এমসি এমসিকিউ এক্সাম, এইটা নিয়ে আমরা একটু কথা বলবো। যে এই এক্সামটা কেমন হয়, এক্সামটার ফরম্যাট কেমন হয়। কারণ যারা স্ট্যান্ডার্ড পাথওয়ে দিয়ে আসবেন, তাদের প্রত্যেকটাই এই পরীক্ষা দিয়ে যেতে হবে। তো এই পরীক্ষাটা কেমন হয়, কোশ্চেন টাইপ, সেটা হচ্ছে একটা সিঙ্গেল বেস্ট আনসার, বেস্ট অফ 5। অর্থাৎ আপনার 5টা অপশন থাকে,
আপনাকে একটা চয়েস করতে হয়। এরকম কোশ্চেনের সংখ্যা থাকে 150টা, এবং টোটাল সময় থাকে 210 মিনিট, অর্থাৎ 3 ঘন্টা 30 মিনিট। এবং এই সময় এই পুরো পরীক্ষাটা কম্পিউটার বেসড পরীক্ষা, মানে আপনার কম্পিউটার স্ক্রিনে অন বাই অন কোশ্চেন আসবে। এবং তন্ময় কুমার হাত তুলেছেন, আমরা এই স্লাইডটা শেষ করে আপনাকে ফ্লোর দিব, আপনি কথা বলতে পারবেন মাইক অন করে। থ্যাংক ইউ। আর আপনি এই পরীক্ষাটা দিবেন হচ্ছে পিয়ারসন ভিইউই, এটা অস্ট্রেলিয়া বা ওভারসিজ সব জায়গায় পরীক্ষা হয়। পিয়ারসন সেন্টারের পরীক্ষা হয়, বাংলাদেশে হয় না। আমাদের পাশে ইন্ডিয়াতে হয়, শ্রীলঙ্কাতে হয় কিনা জানি না, পাকিস্তানের নতুন সেন্টার খুলেছে, সিঙ্গাপুরে হয়, মালয়েশিয়া হয়, তারপর হচ্ছে আমাদের আশেপাশে তার্কিতে হয়, কোরিয়াতে হয়, জাপানে হয়, তো চীনে হয়। তো এইসব জায়গায় আপনারা পরীক্ষা দিতে পারবেন। এবং এই জাস্ট আপনি যদি ওভারসিজ এক্সাম সেন্টার ফর এএমসি এমসিকিউ এটা লিখে সার্চ দেন, আপনি একটা লিস্ট পাবেন কোথায় কোথায় হয়, এবং সেসব জায়গায় গিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। আচ্ছা, এটার স্কোরিং সিস্টেম হচ্ছে যে টোটাল স্কোর হচ্ছে 500, এবং পাস মার্ক হচ্ছে 250। কিন্তু বিষয়টা এরকম না যে বিষয়টা এরকম না যে আপনি 250 মার্ক পেলেই আপনি পাশ করে যাবেন। বিষয়টা এরকম না, কারণ এক একটা কোশ্চেন এক একটা নাম্বার ক্যারি করে। সো আপনি জানেন না যে আপনার জন্য কোন কোশ্চেনের আনসার দিলে আপনি হয়তো, অনেক সময় দেখা যায় যে 50% না 75 কোশ্চেন আনসার দিলে যে আপনার পাবেন আপনি, বিষয়টা তা না। তো সেক্ষেত্রে যেটা হয়, অনেকে 70 করেও পাশ করতে পারে, হয়তো অনেকে এমন কোশ্চেন আনসার দিয়েছে যেটা বেশি অ্যানালিটিক্যাল, হয়তো বা সেই কোশ্চেনের নাম্বার বেশি, এটা আমরা জানি না। কারণ ওদের নাম্বার স্ট্রাকচারটা ওদের মতো, এটা কখনো প্রকাশ করে না, বা সিস্টেম কিভাবে তাদের নাম্বারিং করে এটা জানা নেই। সো বিষয়টা এরকম সরলীকরণ করার সুযোগ নেই যে আমার যেহেতু 250 মার্কস, 500-র মধ্যে 250 পেলে পাস, তো আমি যদি 75টা কোশ্চেন আনসার পারি 150-র মধ্যে পাস করব, বিষয়টা এরকম না। আর একটা সুবিধা হচ্ছে কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং কোনো রিভিউ করতে পারবেন না। রিভিউ মানে হচ্ছে আপনি যখন এক স্ক্রিন থেকে নেক্সট স্ক্রিনে চলে যাবেন, আপনি কখনো ব্যাকে আসতে পারবেন না, আপনার ব্যাকে আসার সুযোগ নেই। এবং একটা কোশ্চেন সিলেক্ট করা হয়ে গেলে আপনি যখন নেক্সট চাপ দিবেন, আপনি আর কোশ্চেনে ফিরতে পারবেন না। সো এই ব্যাপারটা আপনারা যারা পরীক্ষা দিবেন তারা সবাই একটু খেয়াল করবেন। আচ্ছা, কি কনসেপ্ট টেস্ট, এই পরীক্ষা আপনাকে কি কি টেস্ট করে? বেসিক্যালি দেখা যায় কোশ্চেনগুলো থাকে ক্লিনিক্যাল রিজনিং, ডায়াগনোসিস, ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট স্কিলের উপর। হয়তো আপনাকে বললো, একটা সিনারিও দেওয়া থাকলো যে এইটার নেক্সট স্টেপ কি, বা ইনিশিয়াল ডায়াগনোসিস কি, বা কনফার্মেটরি ডায়াগনোসিস কি, এটার ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি, এটার নেক্সট স্টেপ ম্যানেজমেন্ট কি। এই ধরনের কোশ্চেন থাকে সাধারণত। প্যাথোফিজিওলজি কি, অথবা কোনো ইনফরমেটিভ কোশ্চেন খুবই কম থাকে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো দুই একটা জায়গায় থাকে। হয়তো আপনি টোটাল 150টার মধ্যে আপনি মুখস্থ বিদ্যার কোশ্চেন পাবেন খুব বেশি হলে 3 থেকে 4টা, যে একেবারে আপনাকে পার্সেন্টেজ জানতে হবে, একেবারে আপনাকে ইনফরমেশন জানতে হবে। ওই স্ট্যাটিস্টিক্স থেকে হয়তো দু একটা আসে, এরকম আসে। বাট বাকি সবই হচ্ছে আপনার ক্লিনিক্যাল অথবা মানে প্র্যাকটিস রিলেটেড, সিনারিও রিলেটেড কোশ্চেন। আপনার যে কোশ্চেনই আসুক সিনারিও বেসড আসবে, এবং আপনাকে সেখানে অ্যানালিসিস করে আনসার দিতে হবে। ওখানে আসলে মুখস্থ, হ্যাঁ অবশ্যই আপনাকে গাইডলাইন জানতে হবে, আপনাকে স্টেপ বাই স্টেপ জিনিসগুলো, ইনফরমেশন মনে রাখতে হবে। অ্যাজ এ প্র্যাকটিশনার আপনার যেরকম মনে রাখার দরকার, সেগুলো আপনাকে মনে রাখতে হবে। কিন্তু একেবারে ডিরেক্ট রিকল করে আনসার করতে হবে এরকম কোশ্চেন সাধারণত থাকে না। আর যেটা বললাম, তারপরে ওরা আরেকটা জিনিস টেস্ট করে যে আপনি ওদের গাইডলাইন সম্পর্কে কতটা অ্যাওয়ার্ড। যেমন ফর এক্সাম্পল আমি বলবো এরপরে, যেমন খুব একটা কমন বই আছে, এএমসি যারা পরীক্ষা দেন একবার পরীক্ষা দেওয়ার চিন্তা করলে তারা একটা বই কেনেন, এএমসির যে কোশ্চেন ব্যাংকটা আছে, মানে কোশ্চেন ব্যাংক না, ওটা হচ্ছে হ্যান্ডবুক, যেটা এএমসি এমসিকিউ হ্যান্ডবুক যেটা আছে। তো এই বইটা অনেক পুরানো, এটা 4-5 বছরের পুরানো বই, লাস্ট এডিশন হয়েছে ওরকম বা আরো বেশি। তো দেখা যায় যে ওই কোশ্চেনের ওখানেও যে আনসার আছে, এখন এখন সেই কোশ্চেনের আনসারগুলো ভুল। কেন ভুল? এখন গাইডলাইন চেঞ্জ হয়েছে। ইভেন আমার এটাও মনে আছে, আমাদের পরীক্ষার জাস্ট 5 দিন আগে একটা গাইডলাইন চেঞ্জ হয়েছে, এবং আপনাকে কিন্তু ওই ওই গাইডলাইনই হচ্ছে ফলো করতে হবে। আপনি বইয়ে আছে বা টেক্সট বুকে আছে হবে না, এখানে ফার্স্ট রেফারেন্স হচ্ছে আপনার গাইডলাইন, এবং আপনাকে গাইডলাইনকে ফলো করেই আপনাকে পরীক্ষায় আগাতে হবে। আচ্ছা, তন্ময় যিনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি এই মুহূর্তে চাইলে কোশ্চেন করতে পারেন। তো তারপরে আমরা নেক্সট নেক্সট ডে আমরা আগাবো আস্তে করে। তন্ময় যদি কোনো দাদা, কোশ্চেন করতে। অনেকে জয়েন করতে পারতেছে না, একটু প্লিজ জয়নিং রিকোয়েস্টটা যদি চেক করতেন। আচ্ছা, এখানে আমি আপনাকে যদি দেখাইতে পারতাম, আমার এখানে কোনো জয়নিং রিকোয়েস্ট নাই। আমরা ওনারা কি রেজিস্ট্রেশন করেছিল? হ্যাঁ, রেজিস্ট্রেশন করেছিল। সামরিন একটু দেখবে, কারণ এখানে কোনো দিলে আপনাদেরকে তো অ্যাপ্রুভ করা লাগে না, লেগেছে?
আমরা কোনো রেস্ট্রিকশন রাখিনি যে জয়েন, আচ্ছা। ইভেন আপনারা যদি জুম লিঙ্কটা কাউকে শেয়ার করেন সেও জয়েন করতে পারবে। মানে প্রবলেমটা কি? তার এন্ড থেকে, আমরা এখানে আসলে সেটা সমাধান করতে পারবো না বোধহয়। আচ্ছা ঠিক আছে, তাদের রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আমরা আমাদের যে গ্রুপ আছে, ওকে। আপনারা দেখেছেন যে এএমসি হেল্পলাইন ফর বাংলাদেশি ডক্টর, আমাদের যে গ্রুপ আছে, আমরা ওই গ্রুপের মধ্যে যেহেতু শুধু আমাদের বাংলাদেশিদের জন্য আমরা ওটা দিয়ে রাখবো। আপনারা ওকে দাদা, থ্যাংক ইউ। ওখানে চাইলে এটা দেখতে পারবেন, আমি আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা তাহলে পরের সেকশনে যাই। এখানে একজন কোশ্চেন করেছেন, ইজ দেয়ার এনি কোশ্চেন হুইচ ডাজন্ট ক্যারি এনি মার্কস অ্যাজ ইউএসএমএলই, অ্যান্ড হোয়াট আর দ্য সাবজেক্টস ইনক্লুডেড অ্যাজ সিলেবাস? ওকে, আমরা সাবজেক্ট সিলেবাস নিয়ে কথা বলবো। কোশ্চেন ক্যারি করে না এরকম নাম্বার এখন নাই। আগে বলতো যে পাইলটিং কোশ্চেন থাকে 30টা বা এরকম, বাট এটা আসলে ওরকম ক্লিয়ার কাট আপনি বুঝতে পারবেন না যে কোন কোশ্চেনে নাম্বার ক্যারি করে করে না, এরকম একটা ছিল, কিন্তু বোধহয় রিসেন্টলি কিছুদিন আগ থেকে এটা উঠিয়ে দিয়েছে। সো আপনি 150-এর বোধহয় এখন 150টাতে আপনার নাম্বার থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে এএমসির জন্য অস্ট্রেলিয়ান গাইডলাইনের কোনো ওয়েব বা পিডিএফ আছে কিনা? আচ্ছা, ওয়েব আপনার ইয়ে নাই, কি বলে, পিডিএফ নাই। কারণ হচ্ছে আপনি যদি গাইডলাইন পিডিএফ থেকে পড়েন, এটা আপনার জন্য একটা মারাত্মক ভুল হবে। হয়তো কেউ পিডিএফ নামিয়ে আপনাকে একটা স্লাইড বানিয়ে দিল বা কিছু, এটা মারাত্মক ভুল হবে। আপনি সরাসরি ওয়েবসাইটে যাবেন, গাইডলাইন লিখে সার্চ দিবেন, ডিজিজ বেসিস চলে যাবেন, এবং আপনি সেখান থেকে আপডেট হবেন, এবং আমরা সেটা দেখাবো, সমস্যা নেই। আমরা ওয়েবসাইটগুলোর নামও বলবো। আমরা আশা করি সামনে এই কোশ্চেনগুলোর আনসার পাবো। তো আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। জাস্ট যাওয়ার আগে আমি একটু, আচ্ছা, এএমসির জন্য অস্ট্রেলিয়ান গাইডলাইন, আচ্ছা ওটা আমরা বলেছি। আচ্ছা, এখন দেখেন যে আমরা ফরম্যাটটা বুঝলাম, কি টেস্ট করা হয় সেটা বুঝলাম। এখন যেটা হচ্ছে যে আপনার কোন পোর্শন থেকে কেমন কোশ্চেন থাকে। আপনার টোটাল কোশ্চেনের 30%, সো আপনি 150 30%, মানে আপনি দেখেন প্রায় 45টা কোশ্চেন, রাইট? 100-তে 30টা আর ওখানে 15টা, 45টা কোশ্চেন থাকবে আপনার মেডিসিন থেকে। 20% কোশ্চেন, মানে আপনার 30 কোশ্চেন অ্যারাউন্ড সার্জারি থেকে। সার্জারি মিনস এখানে সার্জারি অ্যান্ড সার্জারির যত সাবজেক্ট আছে, যেমন জেনারেল সার্জারি, ইএনটি, ইএনটি, অর্থোপেডিক্স, এই সব কিছু মিলিয়ে হচ্ছে সার্জারি। এই পুরো সার্জারি থেকে আপনার প্রায় 20% কোশ্চেন থাকবে। ওমেন্স হেলথ, দ্যাট মিনস 12.5%, দ্যাট ইজ আপনার গাইনি থেকে, গাইনি অ্যান্ড অবস থেকে প্রায় 12.5% থাকবে। অ্যান্ড 12.5% মানে আপনি ধরে নেন প্রায় 17টা 18টা কোশ্চেন থাকবে। চাইল্ড হেলথ, দ্যাট মিনস পেডিয়াট্রিক্স থেকে সেম অ্যামাউন্ট কোশ্চেন থাকবে। মেন্টাল হেলথ বা সাইকিয়াট্রি থেকে, ইটসেলফ সাইকিয়াট্রি থেকে এরকম একই অ্যামাউন্টের কোশ্চেন থাকবে। মানে আপনি গাইনি এবং অফস পড়ে যে কোশ্চেন পাবেন, শুধু সাইকিয়াট্রি পড়লে সেই অ্যামাউন্টের কোশ্চেন পাবেন। আবার আপনি শুধু সমস্ত পেডি পড়ে যে কোশ্চেন পাবেন, আপনি শুধু সাইকিয়াট্রি পড়লে সেই কোশ্চেন পাবেন। এবং সেম অ্যাজ ইথিক্স অ্যান্ড পাবলিক হেলথ। ইথিক্স অ্যান্ড পাবলিক হেলথ, এখানে যেটা থাকে পাবলিক হেলথ মানে এখানে স্ট্যাটিস্টিক্স থেকে কিছু কোশ্চেন থাকে, কয়েকটা কোশ্চেন থাকে, 3-4টা কোশ্চেন থাকে হায়েস্ট। সাথে পাবলিক হেলথের কিছু এই যে মেথোডোলজি, এই টাইপের কোশ্চেন এখানে কিছু কোশ্চেন থাকে। আর ইথিক্স একটা বড় পোর্শন ক্যারি করে, এবং ইথিক্সের জন্য আলাদা বই বা সিলেবাস থাকে, সেটা নিয়েও আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, আচ্ছা, এইটা হচ্ছে যে আপনি, আপনারা যে অনেকে কোশ্চেন করছিলেন যে আপনাদের কি কি ম্যাটেরিয়ালস লাগবে, তো এইটা মোটামুটি আপনি যদি এই 5টা কম্পোনেন্ট চিন্তা করেন আপনার প্রিপারেশন ম্যাটেরিয়ালস হিসেবে, তাহলে আমার কাছে মনে হয়, আমার দৃষ্টিতে একটা কমপ্লিট এবং একটা সেফ প্রিপারেশন হয়। আমি সেফের কথা কেন বলছি, যে এটা একটা খুব এক্সপেন্সিভ এক্সাম আমাদের জন্য, আমাদের কান্ট্রিতে যারা আছে তাদের জন্য খুব এক্সপেন্সিভ এক্সাম। তো আপনি এমন ভাবে প্রিপারেশন নেবেন না যে শুধু একটা কোশ্চেন ব্যাংক খুললাম, কোশ্চেন ব্যাংক খোলার পরে আমি কোশ্চেন ব্যাংক 2বার পড়লাম এবং আমি কনফিডেন্ট হয়ে গেলাম যে কোশ্চেন ব্যাংক পারার পরে যে আমি পরীক্ষা দিয়ে দিব। এটা আমার মনে হয় এটা ঠিক না। আর ওই দিন আসলে নাই, কারণ পরীক্ষা, এই প্রতি মাসে পরীক্ষা হয় এএমসির, এবং প্রতি মাসে 5 থেকে 6, 5 দিন বা 6 দিন বোধহয় পরীক্ষা হয়, 5 দিন বোধহয়। তো এই যে 5 দিন পরীক্ষা হয়, প্রতি মাসে কোশ্চেনের প্যাটার্ন আস্তে আস্তে চেঞ্জ হয়।
হ্যাঁ, আপনি আগের মাসের পরীক্ষা থেকে দেখবেন যে পরের মাসের পরীক্ষা কিছু পরিবর্তন আছে। তো ওই সুযোগ নাই যে আপনি শুধু একটা গাইডলাইন পড়ে বা শুধু একটা কোশ্চেন ব্যাংক পড়ে আপনি চলে আসতে পারবেন না। আর সব থেকে খারাপ যে বিষয়টা হচ্ছে, এএমসির প্রিপারেশনের জন্য যেহেতু প্রতিনিয়ত পরিবর্তন হয়, গোছানো কোনো ম্যাটেরিয়ালস আসলে পাওয়া খুব দুষ্কর। সব এক জায়গায় আপনাকে গোছানো, এই জিনিসটা পাওয়া আসলে খুব কঠিন। এবং এএমসি পরীক্ষার আমার কাছে মনে হয় অন অফ দ্য ব্যারিয়ার হচ্ছে সব আপনার পড়াটাকে গোছানো। এইটা করতে আপনার একটা অনেক সময় লেগে যাবে, যেটা এখনো আসলে সত্যি বলতে এরকম নাই। আচ্ছা, তো আপনাকে থিওরি পড়তে হবে। তো থিওরির জন্য আপনাকে আমরা বলে দিব কি কি বই পড়তে হবে। আপনার থিওরি, তারপর আপনাকে গাইডলাইন ফোকাস করতে হবে, এবং আপনাকে কোশ্চেন ব্যাংক পড়তে হবে। আপনি যে কোনো একটা কোশ্চেন ব্যাংক পড়তে পারেন, এবং আপনাকে প্রিভিয়াস পরীক্ষার রিকল পড়তে হবে, এবং আপনাকে এইগুলো সবকিছুর জন্য আপনাকে মক প্রিপারেশন নিতে হবে, রাইট? তো এই জিনিসগুলো যদি আপনি করতে পারেন এবং একটা সার্টেন টাইম ধরে, একটা অপটিমাম টাইম ধরে করতে পারেন, তাহলে আপনি কনফিডেন্ট থাকেন যে আপনি মোটামুটি ধরে নেন যে পরীক্ষায় পাশ করার জন্য আপনার যা যা করার দরকার আপনি তাই তাই করেছেন। পাশ কি ফেল করবেন, আমরা সবাই জানি, মেডিকেলে যেহেতু আমরা পড়ি, যে পাশ ফেল আসলে আপনার একার শুধু প্রিপারেশনের উপর ডিপেন্ড করে না, অন্য অন্য ফ্যাক্টরও থাকে। কিন্তু আপনার যেটুকু করণীয়, এই আমার কাছে মনে হয় এই কম্পোনেন্টগুলো যদি আপনি কাভার করেন, তাহলে আপনার মোটামুটি আপনার করণীয় বিষয়গুলো আপনি করে ফেলেছেন আর কি। তো আমরা দেখি যে এই ম্যাটেরিয়ালসের মধ্যে আমি যে বললাম, আমরা বইয়ের কথা বলেছি, আহ, বই কি কি লাগবে। মেইনলি আপনি টেক্সট বুক হিসেবে যেটাকে ফলো করবেন টোটাল এমসে জার্নিতে, সেটা হচ্ছে জন্মত্যাগ। জন্মত্যাগ একটা জেনারেল প্র্যাকটিসের বই অস্ট্রেলিয়ার, এটার এখন 8 এডিশন যেটা, সেটা এখন লেটেস্ট। তো এই বইটাকে আপনি মেইন টেক্সট বুক হিসেবে ফলো করবেন। এবং সাথে সাথে সেকেন্ড হচ্ছে কাপলান সিরিজের যে ইউএসএমএলই স্টেপ টু সিকের যে কাপলান সিরিজের বইগুলো আছে, সেগুলোর ইন্টারনাল মেডিসিন, সার্জারি, সাইকেট্রি, বায়োস্ট্যাটিস্টিক্স, ম্যাক্সিমাম সব সিস্টেমের জন্যই লাগবে। কিছু কিছু জিনিস কাপলানে গোছানো আছে, কিছু কিছু জিনিস জন্মত্যাগে গোছানো আছে। তবে যদি কোনো কনফ্লিক্ট করে ইন বিটুইন কাপলান অ্যান্ড মুরতাক, অলওয়েজ ফলো মুরতাক। এটা কিন্তু আমি টেক্সট বুকের জন্য বলতেছি, রাইট? আরেকটা যেটা বললাম, এমসি হ্যান্ডবুক আছে, যেটা এক্সাম স্টাইল কিছু কোশ্চেন আছে। বইটা একটু আউটডেটেড, 5 বছরের পুরনো। সমস্যা একটাই, নতুন গাইডলাইনের যদি আপনি কম্পেয়ার মানে কম্পেয়ার করেন, অনেক কোশ্চেন ওখানে আনসার এখন আর ওরকম ঠিক হবে না। তো আর একটা হচ্ছে যে আপনি আরেকটা বই আছে, সেটা হচ্ছে 100 কেস অফ মেডিকেল ইথিক্স। এটা কনরাড ফিশার বলে বোধহয়, এটাও ইউএসএমএল এর একটা বই। তো মেডিকেল ইথিক্সের জন্য ওখানে 100টা কেস আছে, আপনি মোটামুটি পড়লে একটা ধারণা পান। সো মোটামুটি এটা হচ্ছে অপটিমাম বই। এর বাইরেও অনেকে বই পড়ে, অনেকের চয়েস অনেক রকম থাকে, বাট এটা হচ্ছে অপটিমাম। এই 4-5টা বই আপনাকে মোটামুটি পড়তে হবে। আচ্ছা, এরপরে আসেন যে গাইডলাইন্স। একজন বলছিলেন যে গাইডলাইন কি কি গাইডলাইন পড়তে হবে। এখানে কয়েকটা গাইডলাইনের আমরা জাস্ট নাম লিখেছি। এটা হচ্ছে যারা মোটামুটি পরিচিত। এছাড়া অজস্র গাইডলাইন আছে, এবং ওই আসলে গাইডলাইন ওইভাবে আপনাকে কেউ বলতে পারবে না যে 100, ধরেন আপনি যদি লিস্ট করেন, এটা 20-25টা গাইডলাইনের লিস্ট হবে। এটা হচ্ছে আপনার স্পেসিফিক ডিজিজ, আপনি কোন গাইডলাইনে পড়বেন এটা আপনাকে পড়ে 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 বের করতে হবে। তো সেক্ষেত্রে আরএসএসবি গাইডলাইন থাকে, আরসিএস গাইডলাইন থাকে, এসএ এসএ হেলথ বলে, সাউথ অস্ট্রেলিয়া হেলথ, এনএসডব্লিউ হেলথ, এইগুলোর এরকম গাইডলাইনের নাম আছে। এগুলো আপনারা সার্চ করলেই পাবেন অনলাইনে, এবং ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনারা সেই গাইডলাইন ডিজিজ ওয়াইজ বের করতে হবে আপনাকে এবং পড়তে হবে। আচ্ছা, কোশ্চেন ব্যাংক অ্যামেডেক্স নামে একটা কোশ্চেন ব্যাংক আছে। আর ইউওয়ার্ল্ড সাইকেট্রি, সাইকেট্রি প্রশ্নের জন্য ইউওয়ার্ল্ড, যারা ইউএসএমএল দিয়েছেন বা আইডি আছে তারা জানেন, ইউওয়ার্ল্ড একটা কোশ্চেন ব্যাংক আছে, সেখানে শুধু সাইকেট্রি প্রশ্নটা পড়লেই চলে। বাকিটা অ্যামেডেক্স ইজ এনাফ, আমি বলবো আমার অভিজ্ঞতায়। আরো কিছু বলে এমপ্লেক্স বা আরো কয়েকটা বলে, বাট আমার মতে এমপ্লেক্স কনফিউজিং। এবং এমপ্লেক্সে কিছু জিনিস বরং আপনাকে উল্টা কনফিউশন ক্রিয়েট করবে, এবং কিছু জিনিস আমার কাছে মনে হয় ভুলও আছে, এবং কোশ্চেনের কোয়ালিটিগুলো আমার কাছে মনে হয় অ্যামেডেক্স এনাফ। আপনি যদি অ্যামেডেক্স 2বার করতে পারেন, সাইকেট্রির জন্য ইওয়ার্ল্ড করতে পারেন, এবং আপনি যদি পরবর্তীতে যে আমি সেকেন্ড পোর্শন যেটা বললাম, যে আপনাকে অপটিমাম 6 থেকে 12 মান্থের রিকল যদি আপনি করতে পারেন, লাস্ট 6 মাস বা 12 মাসে যে কোশ্চেনগুলো এসছে, সেই রিকলগুলো যদি আপনি সলভ করতে পারেন, আপনার মোটামুটি আমার মনে হয় আরেকটা কোশ্চেন ব্যাংকে যাওয়ার দরকার নেই। এবং কারো যদি একদমই টাইম না থাকে, তাহলে অপটিমাম 3 মাসের অন্তত রিকল তাদের করা উচিত। হ্যাঁ। আর যেটা বললাম যে সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে
আপনি যদি আনসার চয়েস করেন, যেরকম বলেছিলাম যে কাপলান জন্মোত্তাকের মধ্যে যদি ইনফরমেশন রিলেটেড কোনো কনফিউশন ক্রিয়েট হয়, তাহলে আপনি জন্মোত্তাক ফলো করবেন। আবার যদি গাইডলাইনের সাথে জন্মোত্তাকের কনফিউশন হয়, তাহলে অবশ্যই গাইডলাইন ফলো করবেন। সো গাইডলাইন উইল বি ইউর ফার্স্ট রেফারেন্স, নট জন্মোত্তাক, নট কাপলান। ওকে। সো এই এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ আমি অনেকেই আছেন এরকম যে তিনি জানেন, ইভেন ইভেন সব থেকে আরো একটা ঝামেলা যেটা হয় আমাদের দেশে বা বাইরে থেকে যারা আমরা আসি, হয়তো কারোর এমআরসিপি পড়া আছে বা কারোর প্লাব করা আছে, কারোর এফসিপিএস করা আছে, ডেভিডসন পড়া আছে। তো প্রবলেম যেটা হয়, আমরা সবসময় ওই আলোকে আনসার দেওয়ার চেষ্টা করি। আপনাকে অ্যাজ এ অস্ট্রেলিয়ান ডক্টর হিসেবে চিন্তা করতে হবে। আপনি বাংলাদেশেরও ডক্টর না, আপনি ইউকেরও ডক্টর না, কোথাও না। সো অনেক জিনিস দেখা যাবে যে হয়তো মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে এই গাইডলাইন থেকে ডেভিডসনের ভালো লেখা আছে বা এনএসডব্লিউ গাইডলাইন গুলো ভালো আছে। তো আপনাকে ওই অস্ট্রেলিয়ানটাই দিতে হবে, বিকজ আপনি অস্ট্রেলিয়ায় রেজিস্ট্রেশন পাওয়ার জন্য চেষ্টা করছেন। সো এখানে আপনার ডেভিডসন কি বললো, এখানে আপনার এনএসডব্লিউ গাইডলাইন কি বললো, অক্সফোর্ড কি বললো, হ্যাঁ, যদি কোনো কিছু এখানে না থাকে তখন আপনি ওগুলো ফলো করতে পারেন অ্যাজ এ সেকেন্ড রেফারেন্স। অনেক জিনিস হয়তো পাওয়া যাবে না বা ভালো নাই, সেক্ষেত্রে পারেন। কিন্তু যে জিনিসের গাইডলাইন অস্ট্রেলিয়া অ্যাভেলেবেল আছে, আপনাকে একদম ওই গাইডলাইনের আলোকেই পড়তে হবে এবং ওই গাইডলাইনের আলোকেই আপনাকে উত্তর দিতে হবে। আচ্ছা, একজন বলেছেন যে ট্রেনিং পারপসে যারা আহ, যান, তারা কিভাবে রেজিস্ট্রেশন পেতে পারে, এইটা কাইন্ডলি ক্লিয়ার করবেন। ট্রেনিং পারপসে বোধহয় সরাসরি আপনি ফুল রেজিস্ট্রেশন পাবেন না। ট্রেনিং পারপস হচ্ছে হয়তো কোনো সার্টেন কোনো ট্রেনিং আসছেন, কোনো স্কিল এর জন্য আসছেন, তাদের জন্য ওই যে আমি একটু বলেছিলাম যে 4 নম্বর একটা ব্যাপার আছে। কিন্তু এটা আমার জানা মতে এটা লং টার্ম বা ফুল রেজিস্ট্রেশনের জন্য না। লং টার্ম বা ফুল রেজিস্ট্রেশন হলে আপনাকে ইদার স্ট্যান্ডার্ড পাথওয়েতে যদি আপনি আসেন, তাহলে আপনাকে এমসি দিয়ে আসতে হবে। আর যদি আপনি স্পেশালিস্ট হন, তাহলে স্পেশালিস্ট পাথওয়েতে আপনি অ্যাসেসমেন্ট করিয়ে সেখানে ট্রাই করতে পারেন। ওকে। আচ্ছা, এই যে এই সিস্টেমগুলো আপনাকে মোটামুটি, সরি, এখানে এক্সামের জায়গায় এটা একটু আহ, ভুল হয়েছে। আচ্ছা, আমরা এই সিস্টেমগুলো মোটামুটি আপনাকে কাভার করতে হবে, মেডিসিন থেকে কার্ডিওলজি, রেসপিরেটরি মেডিসিন, রেনাল, জিআইটি, নিউরোলজি, রিউমাটোলজি, এন্ডোক্রাইনোলজি, ডার্মাটোলজি, হেমাটো-অনকোলজি, পেডিয়াট্রিক্স, ভ্যাকসিনেশন, সাইকেট্রি পড়তে হবে। সার্জারি থেকে আমরা বলেছি আইএনটি, অর্থোপেডিক্স, ব্রেস্ট, জেনারেল সার্জারি, গাইনিয়ান অপস, সাথে সিটিজি। আপনাকে আলাদা করে সিটি এবং ইমেজিং সম্পর্কে একটা বেসিক বেসলাইন ধারণা রাখতে হবে। আপনাকে মেডিকেল ইথিক্সটা আলাদা করে পড়তে হবে। তাছাড়া ছোট ছোট কিছু চ্যাপ্টার যেমন বায়োস্ট্যাট, ফার্মা পয়জনিং, ড্রাগ ইন্টারাকশন, স্ক্রিনিং, ড্রাইভিং টেস্ট রিলেটেড কিছু কোশ্চেন থাকে স্পেশাল, সেইগুলো আপনাকে কাভার করতে হবে। এরপরে যেটা হচ্ছে সেটা আপনার, আপনি কোন স্ট্র্যাটেজিতে পড়বেন। আমি যেখানে যে স্ট্র্যাটেজির কথা বলেছি, এটা হচ্ছে সেলফ স্ট্র্যাটেজি। আপনি কোনো কোচিং না করে বা কোনো কিছু না করে আপনি নিজে এই স্ট্র্যাটেজি ফলো করতে পারেন, সেরকম একটা স্ট্র্যাটেজি, যে যে স্ট্র্যাটেজি ফলো করলে আপনি আহ, নিজেই পড়তে পারবেন। এবং হয়তো আপনার সময়টা একটু বেশি লাগবে, বাট নিজে পড়া সম্ভব। তো যেমন হচ্ছে থিওরি। তো থিওরির ক্ষেত্রে আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথম ধরে নিতে হবে প্রথম 4 থেকে 5 মাস আপনাকে থিওরি পড়ে নিতে হবে। কেন পড়ে নিতে হবে? হ্যাঁ, এখানে আমি আমি এই এই যে স্ট্র্যাটেজি, এটা তাদের জন্য করেছে যারা একদম জিরো থেকে শুরু করছেন, ইমিডিয়েট পাস করেছেন, কিছুদিন পাস করেছেন, জুনিয়র ডাক্তার, তাদের জন্য। এখন অনেকের দেখা যায় যে তারা একবার এএমসি দিয়েছেন, অনেকে হয়তো কোনো স্পেশালিটি পরীক্ষা দিয়েছেন। সো তাদের তো মোটামুটি একটা বেসিক সম্পর্কে ভালো একটা গ্রিপ বা আইডিয়া আছে। তাদের ক্ষেত্রে থিওরিতে এত সময় না দিলেও চলবে, এবং আশা করি তাদের থিওরি পড়তে এত সময় লাগবে না, অনেকে হয়তো 2-3 মাসেও থিওরি পড়ে ফেলতে পারবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই যে প্রথম 4 মাস 5 মাসে আপনাকে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা করে সময় দিতে হবে। এখন কেউ যদি এর থেকে বেশি সময় দেন, তাহলে সময় কম লাগবে, আর যদি এর থেকে কম সময় দেন, তাহলে টোটাল সময়টা বেশি লাগবে। তো এই সময় যেটা আপনাকে করতে হবে, আপনাকে কোর টেক্সট বুকটা পড়তে হবে, কোর টেক্সট বুক সাথে গাইডলাইন, এবং আপনাকে কোশ্চেন ব্যাংক স্টার্ট করতে হবে। সব থেকে ভালো হয় এই সময় যদি আপনি কোশ্চেন ব্যাংকটা আগে যে কোনো একটা চ্যাপ্টারের একটা রিডিং দিয়ে নেন। তারপর যদি আপনি ওই টেক্সট বুকটা খোলেন এবং গাইডলাইনটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কোশ্চেনটা কোথা থেকে আসছে। অথবা এই ক্ষেত্রে আপনি হ্যান্ডবুকটা পড়তে পারেন, যে কোশ্চেনের ধারণা পাওয়ার জন্য। ফর এক্সাম্পল, আপনি কার্ডিওলজি পড়া শুরু করবেন, আগে কোশ্চেন ব্যাংক পড়েন। কোশ্চেন ব্যাংক পারার দরকার নেই, কোশ্চেন ব্যাংকটা রিডিং দেন, মানে বুঝে নেন যে কোশ্চেনটা কোথা থেকে আসে, কোন টপিক থেকে আসে, কোন জায়গা থেকে আসে। সো এইভাবে যদি আপনি টেক্সট বুকটা পড়েন, তাহলে পড়াটা কমবে, কারণ জন্মটাকে টেক্সট বুক যেটা ডিজিটাল ভার্সন, সেটা 4,000 পেজ। তো নিশ্চয়ই 4,000 পেজ পড়ে আপনার পক্ষে পরীক্ষা দেওয়া সম্ভব না। এর সাথে গাইডলাইন আছে, এবং এর সাথে আপনার যে কাপলান সিরিজের বই, এক একটা বই তো প্রায় 200, 250, 300 পেজ। আচ্ছা, কেউ যদি কথা বলতে চান বলতে পারেন, আমরা
পজ দিব, তারপর আপনার কথা বলতে পারেন। এই স্লাইডের পরে আমরা আবার পজ দিব, সবার কোশ্চেন শুনবো যদি কেউ কথা বলতে চান। তো যেটা বলছিলাম যে ওই কোশ্চেনটা পড়লে কি আইডিয়া হয় যে আসলে কোশ্চেনটা কোথা থেকে আসে, তো আপনার টেক্সট বুকটা পড়তে সুবিধা হয়। তো প্রথম 4-5 মাসের আপনার টার্গেট হচ্ছে যে আপনি একটা আহ, মানে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড একটা ক্লিনিক্যাল কনটেক্সট ক্রিয়েট করবেন, যে আপনার বেসিকটা, একটা বেসিক বিল্ড আপ করা আর কি। আর এরপরে লাস্টের যে 2 মাস, 6 থেকে 8 মাস বা 5 থেকে 8 মাস, যে যেমন সময় পান, আপনি সেকেন্ড রাউন্ড কোশ্চেন ব্যাংকটা সলভ করবেন। এবং এর সাথে সাথে কিন্তু আপনি পড়তে পড়তে আবার কোশ্চেন ব্যাংক, যে যে কোশ্চেন ব্যাংকটা পড়েন সেটা পড়ে ফেলতে হবে আপনাকে। আর সেকেন্ড রাউন্ড, লাস্টের 2 মাসে আপনি সেকেন্ড রাউন্ড অফ কোশ্চেন ব্যাংক পড়বেন, আপনি রিকল পড়বেন, মক টেস্ট দিবেন, এবং দিলে আপনি মোটামুটি ধরে নেওয়া যায় যে আপনি পরীক্ষার জন্য এলিজিবল হবেন। মোটামুটি বিষয়টা এরকম যে পড়বেন এবং কোশ্চেন ব্যাংক সলভ করবেন প্রথম 4 থেকে 6 মাস, এরপরে কোশ্চেন ব্যাংক রিপিট করবেন, রিকল করবেন এবং মক করবেন লাস্ট 2 মাসে, এবং আপনি, আশা করা যায় যে আপনি এক্সামের জন্য রেডি রেডি হয়ে যাবেন। আচ্ছা, এই মুহূর্তে যাদের কোশ্চেন আছে দেখি, পার্ট অন দিয়ে জিপি প্র্যাকটিশনার হওয়ার পসিবিলিটি কেমন? আচ্ছা, উত্তর আমি দিয়েছি। পার্ট অনের পরে আপনি পেসকি যদি দেন, পেসকি দিলে আপনি, যদি আপনি জব অফার পান এবং তারপরে পেসকি পরীক্ষা পাশ করেন, আপনি জিপি হিসেবে এন্ট্রি করতে পারবেন এবং আপনি সারা জীবন জিপি প্র্যাকটিস করতে পারবেন। মানে এটা একটা স্পেশালিটি, জিপিও এখানে একটা স্পেশালিটি। আর পার্ট অনের পরে হসপিটাল জবে ঢুকতে যেমন সেকেন্ড পার্ট ম্যান্ডেটরি না, কিন্তু পার্ট অনের পর আপনাকে জিপিতে ঢুকতে গেলে চাকরি পাওয়ার পর আপনাকে একটা ভাইবা ফেস করতে হয়, যেটার নাম হচ্ছে পেসকি এক্সাম। ওইটা যদি দেন তাহলে আপনি সুপারভাইজ পোস্ট পাবেন, মানে কোন একজন জিপি স্পেশালিস্ট আপনাকে এখানে তার আন্ডারে সুপারভাইজ প্র্যাকটিস করতে পারবেন আপনি। এবং একটা সার্টেন টাইম পরে এই সুপারভিশনের কিছু লেভেল আছে, সেটা আলাদা ওয়ে, বাট এন্ট্রিটা হচ্ছে এরকম। আচ্ছা দাদা, গাইডলাইন গুলা কই পাবো এই ব্যাপারে একটু বলুন প্লিজ। দেখেন, গাইডলাইন গুলো কোথায় পাবেন আমি আপনাকে বলি। একটু অড শোনা যাবে হয়তো আমি আমি যদি আনসার দেই। প্রথম কথা হচ্ছে অনলাইনে সার্চ করলে পাবেন। 2 নম্বর হচ্ছে, এই যুগে আপনি অস্ট্রেলিয়া আসবেন, অস্ট্রেলিয়া আসার পরে আপনি অস্ট্রেলিয়া প্র্যাকটিস করবেন, আপনাকে প্রচুর পরিমাণে অনলাইন সার্চ করতে হবে যে কোনো বিষয়ে। আপনি গুগল সার্চ করবেন, ইউটিউব সার্চ করবেন, আপনার যদি এআই থাকে আপনি এআই সার্চ করবেন। আপনি যদি সার্চ না করা শিখেন তাহলে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না, এখানে কেউ স্পিন ফিডিং করে আপনাকে আগায় দিতে পারবে না। তো গাইডলাইনগুলো, যে গাইডলাইনগুলো বলেছে, আপনি যদি কিছুই না গুগলে গিয়ে লেখেন যে 10 গাইডলাইন্স, টপ গাইডলাইন্স ইন অস্ট্রেলিয়া অর ক্লিনিক্যাল গাইডলাইন্স ইন অস্ট্রেলিয়া, আপনার সামনে 15-20টা চলে আসবে। তো আপনাকে প্রত্যেকটা পড়ে পড়ে সময় দিতে হবে। তো যে গাইডলাইনগুলো বললাম, এটা ইটসেলফ নাম, আরএসএসবি গাইডলাইন এটা নাম, একটা ইটসেলফ নাম। এসএ হেলথ এটা একটা নাম। আপনি যদি শুধু এগুলো ধরে নাম সার্চ করেন, করলে আপনি পুরো ওয়েবসাইটটা পাবেন, এবং সেই ওয়েবসাইট থেকে আপনি আম, কি বলে আপনার ডিজিজ ওয়াইজ আপনি গাইডলাইন খুঁজে বের করতে পারবেন। অথবা আপনি ডিজিজের নাম লিখে যদি অস্ট্রেলিয়ান গাইডলাইন লিখে সার্চ দেন তাহলে আপনি পাবেন। বাট এখানে একটা কোশ্চেন আছে যে আপনি কোন গাইডলাইন পড়বেন। যখন আপনি ধরেন কথার কথা আপনি চেস্ট পেইন গাইডলাইন লিখে সার্চ দিলেন, 3-4টা গাইডলাইন আসবে অন্তত অস্ট্রেলিয়া। এখন কোন গাইডলাইন পড়বেন এটা আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার, এটা যারা আগে পরীক্ষা দিয়েছে বা আগে এরকম আপনার কাছ তাদের সাথে কথা বলতে হবে, তাদের কাছ থেকে বের করতে হবে, বা যারা গ্রুপে আছে বিভিন্ন জায়গায় গ্রুপ ক্রিয়েট করলে তখন আপনি এইভাবে আস্তে আস্তে জানতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট কোশ্চেন। আচ্ছা নেক্সট, সেটা হচ্ছে এএমসি পাথওয়ের কস্ট। আচ্ছা, এরপরে কোশ্চেন সবারই থাকে, পরীক্ষায় কেমন খরচ হবে। আমি টোটাল যে পাথওয়ে, স্ট্যান্ডার্ড পাথওয়ে হচ্ছে এপিক ভেরিফিকেশন থেকে শুরু করে একদম চাকরি পাওয়া পর্যন্ত। তো যেরকম বলেছে যে পার্ট অনের পরে আপনি চাইলে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, তো আমি পুরো সেকশনটাকে 2 ভাগে ভাগ করেছি। যেমন এপিক ভেরিফিকেশন করতে আপনার $130 লাগবে, ইউএস ডলার। তো মনে করেন যে প্রায় অলমোস্ট 200 অস্ট্রেলিয়ান ডলারের মতো। পোর্টফোলিও করতে আপনাকে এই যে $642 মতো লাগবে, এখন বোধহয় একটু কম বেশি হতে পারে, প্লাস মাইনাস, একটু দেখে নেবেন। এমসিকিউ এক্সাম দিতে প্রায় $3100 প্লাস লাগবে, অস্ট্রেলিয়ান ডলার। আর প্রিপারেটরি কোর্স, মানে আপনি যদি কোচিং করেন, কোচিং 500 থেকে শুরু করে 2000-3000 ডলারেরও কোচিং রয়েছে। আপনি যে কোচিং করবেন সেটা আপনার চয়েস, এবং সেই কোচিং অনুযায়ী আপনার একটা কোচিং খরচ পড়বে। তো দেখা যায় মোটামুটি 4 থেকে 6 হাজারের মতো পড়ে। এখানে আর একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে এই যে ট্রাভেলটা এখানে আসলে অ্যাড হবে। তো আপনার মোটামুটি ধরে নেন 5,000 AUD, অস্ট্রেলিয়ান ডলার, এবং আপনি 80 বা 82 করে ধরে ধরেন 4 থেকে 4.5 লাখ টাকা বা 5 লাখ টাকা লাগবে আপনার প্রথম পার্ট শেষ করতে। এপিক ভেরিফিকেশন থেকে শুরু করে আপনি পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরবেন, আপনার 4.5 লাখ থেকে 5 লাখ টাকা লাগবে, কারণ আপনি একটা থার্ড কান্ট্রিতে যাবেন, সেই কান্ট্রিতে গিয়ে পরীক্ষা দিবেন, সেখানে হোটেলে থাকবেন, সেটার একটা কস্ট রয়েছে। আর বাকি হচ্ছে এই যে আবার পরে যখন আপনি ক্লিনিক্যাল পরীক্ষা দিবেন, ক্লিনিক্যাল পরীক্ষায় $3,000 মতো লাগে। আপনি একটা ইংলিশ টেস্ট দিবেন, সেখান থেকে 400 থেকে $500 মতো লাগবে। আবার ক্লিনিক্যাল দিতে আসলে সেখানে একটা খরচ আছে।
তারপরে আপনি আবার সেখানে এই ক্লিনিক্যালের যদি কোর্স নেন সেখানে একটা খরচ আছে। তো সব কিছু মিলায় এই খরচটা, এটা একটা এস্টিমেটেড, সব মিলায় আপনি ধরে নেন যে 7,000 থেকে 12,000 এখানে বলা আছে। আপনি ইকুয়াল অ্যামাউন্ট 4.5 থেকে 5 লাখ টাকা যদি পার্ট অন দিতে লাগে, সেকেন্ড পার্ট দিতেও ওটা লাগবে, বরং আরো বেশি লাগতে পারে সেকেন্ড পার্টে। কারণ সেকেন্ড পার্টের এখন অনলাইন মোটামুটি বলে নেওয়া যায় বন্ধ, কিছু পোর্শন আছে। তো আপনাকে যদি অস্ট্রেলিয়া এসে সেকেন্ড পার্ট পরীক্ষা দিতে হয় তাহলে তো যাতায়াত ফি বা এখানে থাকা, সো ওখানে আরো একটু খরচ বাড়বে। যদি আপনি পার্ট অন না করে, জবের জন্য ট্রাই না করে যদি সেকেন্ড পার্ট করে আসেন, সেকেন্ড পার্ট অস্ট্রেলিয়া দিতে আসলে কিন্তু আপনার এই খরচটা হবে প্রায়, ওখানে এক্সট্রা কিছু খরচ হবে, সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এই এখন হচ্ছে এএমসি এক্সাম কিভাবে বুক দিবেন এই জিনিসগুলো আমরা আগে বলেছি। যে আপনাকে প্রথমে এপিক ভেরিফিকেশন আপনি চেক করবেন। এপিক ভেরিফিকেশন হওয়ার পরে আপনার যখন এএমসি অ্যাকাউন্ট তৈরি হবে, পোর্টফোলিও তৈরি হলে তখন আপনি পরীক্ষা বুক দিতে পারবেন। এবং ওই এপিক থেকে একটা লেটার পাঠাবে এএমসি, মানে এএমসি অ্যাকাউন্টকে ভেরিফাই করবে এপিক যে আপনার ডিগ্রি ঠিক আছে, তখন আপনি এক্সামটা আসলে বুক দিতে পারবেন। পিয়ার্সনে এই সবই যখন আপনি এএমসি পোর্টফোলিও করবেন, একেবারে স্টেপ বাই স্টেপ, ভয় পাওয়ার কিছু নেই। আর একটা জিনিস দেখি যে কিছু হলে এপিক ভেরিফিকেশন কিভাবে করব। এপিক ভেরিফিকেশন কিভাবে করবেন এটা গুগলে সার্চ করবেন। এপিক ভেরিফিকেশন কি করবেন, এপিক ভেরিফিকেশন কিভাবে করবেন এটা ইউটিউবে সার্চ করবেন। ইউটিউবে সার্চ করলে দেখবেন অন্তত 10টা ভিডিও আছে, হয়তো রিসেন্ট না একটু পুরনো আছে। এবং এপিক ভেরিফিকেশনটা যদি আপনি খোলেন, খুলে যদি আপনি নিজে ফিল আপ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার নিজের তথ্য, আপনি কোথায় পড়ছেন, কবে শুরু করছেন, আপনার কবে মেডিকেল কলেজ শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, একদম আপনার নিজের তথ্য। এখন এইটা একটু সাহস করে ফিল আপ করতে হবে, এটার জন্য কারো পিছনে ঘোরার দরকার নেই। আপনি যদি একটু গুগল করেন এবং আপনি ওয়েবসাইটটা খোলেন, খুলে নিজে নিজে করেন, এটা একদমই ইজি। আপনি করার পরে বুঝবেন যে এটা কত ইজি। কারোর জন্য ওয়েট করার দরকার নেই যে এইটা কিভাবে করব, একে নক দিব, অমুক বড় ভাইকে নক, কোনো কিছু না, আপনি নিজে স্টার্ট করেন, এই প্রত্যেকটা প্রসেস আপনি নিজে করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, পরীক্ষা বুকের জন্য পরীক্ষা আপনি বুক করতে পারবেন মোটামুটি 1 বছরের স্লট বোধহয় খোলা থাকে একবারে। যেমন আপনি শুধু এই বছরেরটা এখন পর্যন্ত বুক করতে পারবেন, ফেব্রুয়ারিটা পারবেন না। পরীক্ষা হয় 10 মাস, ডিসেম্বর জানুয়ারি পরীক্ষা হয় না। তো যেটা ডিসেম্বর জানুয়ারি হয় না, আমার কাছে আপনাদের আমার আমার সব থেকে একটা এখানে একটা টিপস হচ্ছে যে আপনাদের যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে তাদের এই ভেরিফিকেশন শেষ করে পরীক্ষা বুক দিয়ে ফেলা উচিত। পরীক্ষা এখন আপনি বলতে পারেন যে আমি তো জানি না আমার কতদিন লাগবে। ধরেন আপনি 6 থেকে 8 মাস পরে একটা পরীক্ষা বুক দেন, কিন্তু 6 থেকে 8 মাস পরে পরীক্ষা বুক দেওয়ার পরে আপনি এই পরীক্ষা ডেটটা আপনার পরীক্ষার 3 সপ্তাহ আগ পর্যন্ত চেঞ্জ করতে পারবেন, একবার না অনেকবার চেঞ্জ করতে পারবেন, এবং এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। তো তাহলে হয় কি, আপনি একটা নির্দিষ্ট জায়গা ঠিক করলে, কারণ সিট পাবেন না আপনি। তো পরীক্ষা যখন আগায় আসবে, আপনি ধরেন কথার কথা আপনি সামনের বছর এপ্রিলে পরীক্ষা বুক দিলেন, এখন আপনি এপ্রিল বা মেতে পরীক্ষা বুক দিলেন, এখন আপনি মার্চে এসে মনে হলো যে না আমার হচ্ছে না, সময় লাগবে, আপনি পরীক্ষা তখন চেঞ্জ করে আর 2 মাস পরে নেন। কিন্তু আপনি যদি পরীক্ষা বুক না দেন, যেমন আমাকে একজন পরিচিত একজন ফোন করে বলছিলেন তিনি নভেম্বরে পরীক্ষা দিতে চান, তিনি এখন পরীক্ষা বুক দিবেন কিনা। তো আমার মনে হয় না নভেম্বরে এখন তিনি সিট পাবেন। সিট পাবেন, এখন নভেম্বরে না পেলে হয়তো কোনো একটা জায়গায় বুক দিয়ে রাখতে হবে। ওই ঠিক অক্টোবরে গিয়ে কেউ কেউ নভেম্বরে পরীক্ষা ক্যান্সেল করে 1 মাস আগে, হয়তো মনে করে যে অ্যাডিকুয়েট প্রিপারেশন হয়নি বা লাইক দ্যাট, তখন হয়তো লাকিলি পেয়ে যেতে পারে। কিন্তু পরীক্ষা সবসময় একটু আগে বুক দেওয়াটা ভালো, যেহেতু আপনার পরীক্ষা ডেট পরিবর্তনের সুযোগ আছে। এইটা শুধু পার্ট ওয়ানে আছে, পার্ট টুতে নাই। তো এই জন্য আমার এখানে সব থেকে ইয়ে হচ্ছে, যখনই আপনি চিন্তা করবেন যে আপনি পরীক্ষা দিবেন, অবশ্যই অবশ্যই আপনার পরীক্ষা বুক দিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলি, আর একজন কে জানি বলতেছিলেন যে এখানে একটু আমাদের নিজেদের কথা বলি। আমি মোটামুটি গত সেপ্টেম্বর থেকে আমি এএমসি পার্ট ওয়ান পড়াই, এবং এইটা আমার প্ল্যাটফর্ম amcmentor.com। এখানে গেলে পাবেন পুরো কোর্স। এখানে আমাদের কোর্স আছে, এএমসি এই যে মাস্টারি কোর্স আছে, এটা হচ্ছে থিওরি কোর্স বেসিক্যালি, এবং থিওরি কোর্সের সাথে সিস্টেম ওয়াইজ মক ইন্টিগ্রেট করা আছে। এর সাথে আলাদা করে আমাদের মক টেস্ট আছে, কেউ যদি কোর্স না করতে চান শুধু মক টেস্ট দিতে চান সেটা আছে। এবং আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমরা সামনে খুব দ্রুত আমরা ফুল মক টেস্ট আনবো, এবং আমরা হয়তো রিকলও আনবো। আমরা হয়তো খুব দ্রুত এই মাস বা নেক্সট মান্থে আমরা লাস্ট 6 মান্থের রিকল নিউ একটা কোর্স শুরু করব। তো আপনাদের যদি কেউ মনে করেন যে আপনি কোচিং করবেন, আমি যে পুরো গাইডলাইনটা দিলাম এটা দিয়ে নিজেই পরীক্ষা পাশ করা সম্ভব, আমি নিজেই পরীক্ষা পাশ করছি, তো আপনাদের পক্ষেও সম্ভব। সমস্যাটা হচ্ছে সময় লাগবে, এবং আপনাকে কারোর না কারোর কাছ থেকে মেন্টরিংটা নিতে হবে। আমিও যখন নিজে নিজে পড়ছি
অসংখ্য লোকের সাথে কথা বলছি, অসংখ্য মানুষকে জ্বালাইছি, এটা হচ্ছে কিভাবে পড়বো, এই পড়বো এটা, হ্যাঁ সেইটা একটা আপনার সমস্যা হতে পারে। আর একটু সময় বেশি লাগতে পারে, এই হচ্ছে নিজে পড়ার ডিসঅ্যাডভান্টেজ। আর বাকিটা সবই অ্যাডভান্টেজ, নিজে যদি পড়েন, যত পড়বেন নিজের জায়গাটা ঠিক হবে। আর যদি আপনি কারোর হেল্প নেন বা কোনো কোচিং করেন, আপনার সুবিধা হচ্ছে জিনিসটা অর্গানাইজড পাবেন, আপনার সময়টা বাঁচবে। এই যেমন বলছেন এই গাইডলাইন কোথায় পাবো, ওই গাইডলাইন কোথায় পাবো, এগুলোর সবই সাবজেক্ট ওয়াইজ, ধরেন টপিক ওয়াইজ। এখন একটা সিস্টেমের মনে করেন টপিক হচ্ছে 50টা, এখন 50টার জন্য হয়তো 10টা বা 5টা গাইডলাইন ইউজ করা হয়েছে। এখন প্রত্যেকটা গাইডলাইন, ধরেন আমি ফর এক্সাম্পল আমার এই ওয়েবসাইটের মধ্যে আপনি যদি যান, এখানে দেখবেন একটা ডেমো কোর্স দেওয়া আছে, ডেমো কোর্সের মধ্যে দেখেন একটা মনে হয় ওয়ারফেরিনের একটা ওয়েবসাইট, 32 পাতা না 60 পাতা সামথিং। এখন এই 60 পাতা থেকে আপনার পড়া লাগবে হচ্ছে 3টা প্যারা। এখন আপনাকে জানতে হবে 3টা প্যারা কি, হয় আপনাকে 60 প্যারা পড়ে বুঝতে হবে কোন 3 প্যারা পড়তে হবে, অথবা কেউ আপনাকে দেখাই দিবে ওই 3 প্যারা কোথা থেকে পড়বেন। তো সময় একটা ব্যাপার, আপনি কোর্স কিনলে টাকা দিয়ে সময়টাকে বাই করতে পারবেন। আচ্ছা, কোর্স নিয়ে আমরা বলবো, আমি জাস্ট একটা ধারণা দিলাম এই এই মাঝখান দিয়ে। আচ্ছা, একটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের এমসি মাস্টারি কোর্স, আমি একটু পরে আপনাদের ওয়েবসাইট থেকে দেখাবো আপনাদের কোশ্চেনগুলো নেওয়ার পরে বা নেওয়ার আগে। সো এখানে এই যে এইটা হচ্ছে একদম সেলফ পেস কোর্স, মানে আপনি নিজের মতো করে শুরু করতে পারবেন। আগে আমি লাইভ পড়াইতাম, এখন লাইভ পড়ানো সম্ভব হয় না, এখানে এসে আসার পরে সময়ের সাথে আসলে সম্ভব হয় না। সবগুলো রেকর্ডেড, বাট রিসেন্ট রেকর্ডেড, হয়তো লাস্ট রাউন্ডে করা বা এরকম। তো আপনি প্রত্যেকটা কোর্স আপনি নিজে নিজে করতে পারে, একেবারে A to Z প্রত্যেকটা সিস্টেমে সবকিছু দেওয়া আছে। আপনার প্রথমে থিওরি সেশন দেওয়া আছে, থিওরির পরে আমরা একটা কোশ্চেন সলভিং সেশন দিছি, মানে ওই ওখানে মডেল কোশ্চেন আমি সলভ করাইছি। মডেল কোশ্চেন সলভ করানোর পরে লাস্টে হচ্ছে আপনার আবার ইয়ে দেওয়া আছে, যে একটা মক টেস্ট দেওয়া আছে, ওই সাবজেক্টের আপনি মক টেস্ট দিতে পারবেন। আমি ফুল সিলেবাসটা বা পুরো কোর্সটা ভিতরে আমি আপনাদেরকে দেখাবো, একটু পরেই দেখাবো, আমি স্লাইড থেকে বেরিয়ে গিয়ে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের মিনি মক টেস্ট। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মক টেস্ট আমরা এমনভাবে ডিজাইন করছি, আমরা যখন পরীক্ষা দিছি আপনি কিন্তু কোনো জায়গায় পাবেন না যে আপনি রিয়েল এক্সামের একবার টেস্ট করবেন যে আসলে রিয়েল এক্সামটা কেমন হয়। তো সেইটা সম্ভব না, বাট আমি চেষ্টা করছি এইটা যখন আমরা ডিজাইন করছি অলমোস্ট লাইক রিয়েল এক্সাম। রিয়েল এক্সামে যেমন ভাবে কোশ্চেন থাকে, যেমন ভাবে আপনি করবেন অলমোস্ট, আমি বলতে পারবো 95% সিমিলারিটিস আছে, বাকিটা নাই। মানে এনভায়রনমেন্ট কোশ্চেনের কোয়ালিটি, প্রত্যেকটা কোশ্চেন আমার এডিট করা, এবং প্রিভিয়াস যে টপিকগুলো পরীক্ষা আসছে সেই টপিক থেকে আমার কোশ্চেন এডিট করা, এবং প্রত্যেকটা কোশ্চেন ইউনিক। সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আছে, প্রত্যেকটা সাবজেক্টে প্রায় 15-20টা করে কোশ্চেন আছে, এবং এইভাবে 18টা সিস্টেমের কোশ্চেন আছে। এবং এইখানে পরীক্ষা এবং টাইম বাউন্ডেড, আপনাকে আপনি 20টা কোশ্চেনের পরীক্ষা দিবেন 15 মিনিটে, যেটা আপনার ওই 210টা যে আপনি, সরি 150টা যে 210 মিনিটে করবেন সেই হিসাবে ক্যালকুলেট করা আছে। এবং সেইভাবে আপনি এখানে মক টেস্ট সিস্টেম দিতে পারবেন। আমরা কোনো ফুল মক টেস্ট আনিনি, আমরা হয়তো খুব তাড়াতাড়ি ফুল মক টেস্ট রাখবো, একদম পরীক্ষার মতো 210 মিনিটে 150টা কোশ্চেন এরকম একটা খুব দ্রুত আনার চেষ্টা করব। আচ্ছা, কোশ্চেন অ্যান্ড আনসার আমরা নিব, কিন্তু কোশ্চেন আনসার নেওয়ার আগে যেটা আমি একটু করব, আমাকে একটু সময় দিবেন। আহ, সেটা হচ্ছে আমি একটু ওয়েবসাইটটা দেখাতে চাই। আচ্ছা, জাস্ট এক মিনিট, আমি সরাসরি যেহেতু আছে ওয়েবসাইট খোলা আছে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আশা করি দেখা যাচ্ছে, রাইট? আমি জাস্ট এই ওয়েবসাইটটা দেখানোর পরে তারপরে আমি আপনাদেরকে আম, মানে আমি পুরো বিষয়টা নিয়ে ডিসকাস করব, আপনাদের যার যা কোশ্চেন আছে চেষ্টা করব। আচ্ছা, এই ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটে যদি এখানে যান সরাসরি এখান থেকে কোর্সে যেতে পারবেন। এই যে কোর্সে যদি আপনি ক্লিক করেন, এখানে কোর্সে ক্লিক করলে আপনি এখানে আমাদের এই যে মাস্টারি কোর্সটা পাবেন। এই যে মাস্টারি কোর্স যেটা বলছিলাম, যে এটা সেলফ পেস দেখে নেবেন, এটা প্রি রেকর্ডেড, এবং আমরা চেষ্টা করি মান্থলি একটা করে লাইভ ক্লাস নেওয়ার, আমি চেষ্টা করি, সবসময় পারি সেটা বলতেছি না। সো ধরে নেবেন কোর্সটা রেকর্ডেড। আচ্ছা, এখানে আপনি শুরু থেকে একদম শুরু থেকে সবগুলো ইয়ে পাবেন। ধরেন আপনি যদি এখানে সাবস্ক্রিপশন 2 মাসের জন্য নিতে পারেন, 4 মাসের জন্য নিতে পারেন, 6 মাসের জন্য নিতে পারেন, যে কয় মাসেরই নেন একই কন্টেন্ট পাবেন। কিন্তু শুধু আপনার টাইম থাকবে, যে আপনি 6 মাসের জন্য নিলে আপনার 6 মাসে অ্যাক্সেস থাকবে, 2 মাস থাকলে 2 মাস থাকবে, কিন্তু জিনিস সবই একই। আচ্ছা, আর এএমসি স্টাইল মিনি মক টেস্ট যেটা বললাম, সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে আমরা কোনো রকম কোনো স্লাইড দেই না, কোনো কিছু দেই না, ওইটার মধ্যে সবকিছু পড়ানো আছে, এবং বুক বেসড রিডিং। মানে ওই যে জন্মুত্তাক বললাম, কাপলান বললাম, ওইটা বলে বলে পড়ানো হয়। আপনি নিজে জন্মুত্তাক বা কাপলানটা নিজের চোখের সামনে খুলবেন, নিজের মতো করে বই দাগাবেন, এবং নিজের মতো করে আপনার নোট তৈরি হয়ে যাবে। সুতরাং আমরা কোনো স্লাইড বানাইও না, এবং ওই স্লাইড দিয়ে আমরা পড়াই না। কেন পড়াই না, এটার একটা লজিক আছে।
লজিকটা হচ্ছে দেখেন, আপনি মনে করেন একটা সাবজেক্টে, একটা একটা বইয়ে, একটা যে কোনো ধরেন কার্ডিওলজিতে কথার কথা, আপনার বইয়ের মধ্যে 100টা টপিক আছে বা 150টা টপিক আছে। এখন আপনার এক্সামের জন্য আপনার কথা কথা 70টা টপিক লাগবে। এখন আমি যখন বই খুলে খুলে আপনাকে 70টা পড়ালাম, মাঝখানে কিছু বাকি থেকে গেল, রাইট? আমি আপনাকে বলছি যে আপনার প্রতি মাসে কোশ্চেন চেঞ্জ হচ্ছে। এখন আমি তো জানি না আজকে যে টপিক থেকে আসে নাই সেই টপিকটা থেকে যে সামনে আসবে না, রাইট? আমার যারা ফার্স্ট স্টুডেন্ট তারা কোচিং স্টার্ট করেছে সেপ্টেম্বরে, পরীক্ষা দিচ্ছে প্রায় এই সেপ্টেম্বরে এসে। আমার এখনো কোনো স্টুডেন্ট পরীক্ষা দেয়নি। রিসেন্টলি আমি যতদূর জানি প্রায় 7-8 জন মতো এক্সাম বুক করেছে। তো আমি বুক করার পরে বলতে পারবো যে আসলে আমার বা তারা ফিডব্যাক দিতে পারবে আশা করি যে তাদের কতটা কাজে লেগেছে। তো এই 1 বছর পরে কিন্তু আপনি কোচিং করার পরে 1 বছর পরে পরীক্ষা দিচ্ছেন। সো ওই সময় তো কিছু চেঞ্জ হবে। তা আপনি অ্যাডাপ্ট করবেন কিভাবে? আমি আপনাকে 1 বছর আগে একটা স্লাইড বানাই দিলাম আমার মন মতো 70টা, 1 বছর পরে যে এটা রিলিভেন্ট নাও থাকতে পারে। কিন্তু আপনি যদি পরীক্ষাটা ফলো করেন, দেখেন এই টপিকটা আছে, আপনি যেহেতু বই থেকে পড়ছেন, ওই 70টা বাদ দিয়ে পড়লে ওইটা আপনার মাথায় থাকবে যে না আমি তো ওই টপিকটা দেখে আসছি। তো আপনি বইয়ে ফিরে যাইতে পারবেন, দেখতে পারবেন। বইয়ে যদি অ্যাডিকুয়েট মনে না হয়, ওই টপিকটা দিয়ে গাইডলাইন সার্চ করে দেখতে পারবেন, কারণ আমরা প্রত্যেকটা বই এবং গাইডলাইন প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাটাচ করা আছে, মানে দেখা আছে। সো গাইডলাইন বের করা থাকে। গাইডলাইন আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আপনি যখন অটোমেটেড ঢুকবেন আপনাকে একটা টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের মধ্যে গাইডলাইনগুলো দেওয়া থাকে। অনেক সময় এখানে গাইডলাইন নিচে দেওয়া থাকে। সো আপনি এই জিনিসগুলো যদি দেখেন, তাহলে আপনি গাইডলাইনটার লিঙ্ক দেওয়া থাকে অনেক সময় কোর্সের মধ্যে, বা গাইডলাইন দেওয়া থাকলে ওটা আপনি সার্চ করলে ওই সেম গাইডলাইন পাবেন, তখন আপনি ওইভাবে পড়তে পারবেন। সুতরাং আপনাকে 10টা গাইডলাইন ঘাটতে হবে না, 10টা গাইডলাইন অ্যাভেলেবেল, এবং কোনটা দরকার সেটা আপনি দেখলে পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে মোটামুটি আমি চেষ্টা করি, যেমন প্রায় এখনো যারা পরীক্ষা দিচ্ছে, এটা নট লাইক এর কোর্স যে আপনি কোর্স কিনছেন, 2 মাস কিনছেন, এরপর আমার সাথে যোগাযোগ নেই না। আমাদের টেলিগ্রাম গ্রুপে কানেক্টেড থাকে বা হোয়াটসঅ্যাপ একটা কানেক্টেড মিডিয়াম আছে। আপনি যখন ঢুকবেন অটোমেটিক্যালি কানেক্টেড হবেন, সেখানে আমরা কোশ্চেন আনসার দেই, মাঝে মাঝে কথা বলি, মোটিভেশন ল্যাগ থাকে। আমি প্রায়ই দেখা যখন যাতায়াত করি ট্রেনে বা বাসে, দেখা যায় অনেকে ফোন দেয়, ওই সময় টাইম নেই, আমি কথা বলার চেষ্টা করি, মোটিভেট করা আমার যতটুকু চেষ্টা আছে। ইটস নট লাইক যে জাস্ট কোর্স কিনলেন চলে গেলেন, বিষয়টা তা না, চেষ্টা করি আর কি। আচ্ছা, এখানে 40টার উপরে থিওরি লেকচার দেওয়া আছে, 15টা মডেল কোশ্চেন সলভিং সেশন আছে। মডেল কোশ্চেন সলভিং সেশনের ইম্পর্টেন্সটা হচ্ছে আপনি পড়লেন, পরীক্ষা তো আপনাকে কোশ্চেন সলভ করতে হবে। এখন এই কোশ্চেন সলভ করার কিছু ট্রিক আছে, কারণ আপনি সব কোশ্চেন পরীক্ষায় সরাসরি পাবেন না। আপনি ধরে নেন 50%-এর উপর কোশ্চেন আপনি অজানা কোশ্চেন পাবেন। এখন অজানা কোশ্চেন কেমনে সলভ করবেন? তো এই জন্য আপনাকে কোশ্চেন সলভের হ্যাবিটটা ক্রিয়েট করতে হবে। এই জন্য প্রত্যেকটা সিস্টেমের পরে কোশ্চেন কিভাবে সলভ করতে হয়, আপনি কিভাবে অজানা কোশ্চেন আসলেও কিভাবে আনসার রাইট করার পসিবিলিটি বাড়াইতে পারেন, সবকিছু ওই কোশ্চেন সলভিং সেশনগুলোতে দেওয়া আছে। আচ্ছা, আর যে বললাম যে প্রায় 19টার উপরে আমরা মক টেস্ট দিয়েছি, ওখানে মিনি মক টেস্ট, সিস্টেম ওয়াইজ মক টেস্ট দেওয়া আছে। আর কোশ্চেন ব্যাংক ওই জায়গায় আমাদের আপনি এই গ্রুপের মধ্যে গেলে এখানে লেখা আছে। এইটা ধরেন আউটলাইন আমি বলছি, যে এগুলো দেখে নেবেন যদি কেউ করতে চান, যে এরকম থাকে। আচ্ছা, যেটা হচ্ছে আহ, এইগুলো সব ভিডিও আপনার এখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে, আপনি এগুলো এনরোল করা ছাড়াও এই ভিডিওগুলো এমনি দেখতে পাবেন। কিছু ভিডিও এমনি দেখতে পাবেন। এখানে অনেকগুলো স্টেপ দেওয়া আছে, এগুলো ফলো করতে পারবেন। এটা আমার এখান থেকে অ্যাক্সেস আছে বলে দেখতে পাচ্ছেন, আপনি ওয়েবসাইটে ঢুকলে এগুলো হচ্ছে লকড। এখানে কিছু স্টেপের কথা বলা আছে, আপনাকে স্টেপগুলো ফলো করতে হবে। এই অপথ্যালমোলজি, এখানে ধরেন এইখানে লেকচার দেওয়া আছে। সো এইখানে দুটো লেকচার দেওয়া আছে, এরপরে কোশ্চেন সলভিং সেশন আছে, এরপরে আপনার অপথ্যালমোলজি মক টেস্ট দেওয়া আছে। আপনি যখন ক্লিক করবেন আপনাকে সরাসরি মকে নিয়ে যাবে। সো আপনি এই যে এরকম থাকে, আপনি স্টার্ট করলে, কুইজ স্টার্ট করলে আপনার কুইজ স্টার্ট হবে এবং আপনি মক দিতে পারবেন। এবং আপনার রিয়েল লাইফে যখন আপনি এমসি এক্সাম দিবেন, আপনার মোটামুটি ধরে নেন আপনার ইন্টারফেসটা এরকমই থাকবে। এই মোরললেস এরকমই ইন্টারফেস থাকবে। সরি, মোটামুটি এরকমই ইন্টারফেস থাকবে। তো আপনি এইভাবে পরীক্ষাটা দিতে পারবেন। আর একটা লেকচার আমি দেখাবো। আচ্ছা, যিনি আছেন একটু মাইকটা যদি বন্ধ করেন, ভালো। এই ধরেন অপথ্যালমোলজি লেকচার, এখানে আপনি ক্লিক করলে এরকম এই ভিডিওতে পুরোটা হচ্ছে এরকম ভাবে দেওয়া আছে। এবং এই এইভাবে শেষ করলে, আর এটা হচ্ছে আমাদের কোশ্চেন সলভিং সেশন। এখানে প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা করেছি কোশ্চেনগুলো সলভ করার। এখানে আপনি যখন ঢুকবেন এবং এখানে ঢুকলে তখন দেখতে পাবেন যে যে আচ্ছা, এটা এখন দেখা যাবে না, আপনারা কালো দেখতেছেন কারণ এটা স্ক্রিন প্রোটেক্টেড। সো আপনি, আমি শো করাতে পারবো না, মানে আমি শো করালে এটা ব্ল্যাকই আসবে। এই জন্য আপনারা এটা কালো দেখতেছেন, এটা সিকিউরিটির কারণে এটা এরকম আসবে।
বাট ওটা দেখতে পারবেন। আমি জাস্ট আপনাকে আউটলাইন জানালাম, এরকমভাবে সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, একেবারে পরীক্ষার শুরুর মতো প্রত্যেকটা আপনি যেখানে যাবেন একেবারে সব A to Z আপনার এখানে সাজানো আছে। সো আপনি চাইলেই এখান থেকে নিজে একেবারে শুরু করতে পারবেন। আচ্ছা, আমরা একটু ব্যাকে যাই। আচ্ছা, এখানে এরকম ড্যাশবোর্ডটা আপনাদের অন্যরকম আসবে, এখানে এনরোল নাও আসবে। এনরোল নাও দিলে আপনারা ওখানে বিস্তারিত এটার ফি কত, কত ডলার বা কিছু, আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, এটা একটা সমস্যা। আপনি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। আর আমরা চেষ্টা করতেছি বিকাশ ইন্টিগ্রেট করার, এখনো পারি নাই, চেষ্টা করব যদি হয়। আর এর বাদেও যদি কারো কোনো সমস্যা হয় পেমেন্টটা আমাদেরকে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো হয়তো সলভ করার বা কিছু। আচ্ছা, এছাড়াও যদি কেউ মক টেস্ট নিতে চান, এই যে এখানে মক টেস্টের অপশন আছে। শুধু মক টেস্ট, যে আপনি পরীক্ষাও তো দিয়েছেন, মক টেস্ট দিবেন, ওই সেম মক টেস্টগুলো, কোর্সের মক টেস্টগুলো এখানে আলাদা করে দেওয়া আছে। আপনি চাইলে মক টেস্ট দিতে পারবেন। যারা কোর্স কিনবেন তাদের এই মক টেস্ট আলাদা করে কেনার দরকার নেই, এই মক টেস্ট আমরা ইয়ে করব। আচ্ছা, এখানে হচ্ছে এই যে AMC, এটা হচ্ছে 2 মাসেরটা $200 দিয়ে শুরু, USD এটা। আর 4 মাস 6 মাসের বোধহয় আরো ইয়ে আছে। তবে আপনারা যারা আজকে কোর্সে আজকে জয়েন করেছেন তারা এনরোল করলে আমাদেরকে আগে জানাবেন, আমরা একটা কুপন দিব। এই কুপন দিলে আপনারা $20 ওখানে, আমাদের 30% ডিসকাউন্ট চলে এখন। এবং তার সাথে আমি একটা আপনাদেরকে কুপন ক্রিয়েট করে দিব আজকের ওয়েবে, যে আপনারা আরো $20 একটা ডিসকাউন্ট পাবেন যারা আজকে ওয়েবিনারে জয়েন করেছেন এই সপ্তাহের মধ্যে। এই সপ্তাহের পরে আর থাকবে না। সো আমাদের মোটামুটি ওয়েবসাইটগুলো এরকম। তবে আরেকটা জিনিস বলে রাখি, আমাদের ওয়েবসাইট এখন amcmentor.com, বাট আমরা খুব দ্রুত amcmentor.com.au, মানে অস্ট্রেলিয়ান যে ওয়েবসাইট সেটাতে চলে যাবো, এটা লাস্টে .au হবে, সেটা আমরা জানিয়ে দিব। আর আপনারা যারা আমাদের ফেসবুকে থাকবেন বা তারা ফেসবুকে যোগাযোগ করতে পারেন, বা যোগাযোগ এইটাই আমাদের ওয়েবসাইটের মোটামুটি বিষয়। আমার মনে হয় যে আপনারা যারা উম, এখন কোশ্চেন যদি করেন, আমরা বোধহয় কোশ্চেনের আনসার আপনাদের দিতে পারবো। কারো যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, জিপি আমি এখানে আর পাই নাই, গাইডলাইনগুলো যিনি বলেছেন ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি এখান থেকে কেউ কোশ্চেন থাকে এখন আপনারা মাইক খুলে কোশ্চেন করতে পারেন। আমার ব্যাকগ্রাউন্ড বোধহয় এখন আর দেখা যাচ্ছে না, রাইট? শুধু আমাকে আমাকে দেখা যাচ্ছে, ইফ আই নট রং। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে দাদা, ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না, আপনাকে শুধু ওকে, দেখা হ্যাঁ। যাচ্ছে। যদি যদি এখন কারো কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, যে কোনো কোশ্চেন। আচ্ছা, যাক, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করব। আমরা কেউ লিখতেও পারেন কোশ্চেন, এখনো তো ওরকম পাই নাই। আমার মনে হয় যে আপনাদের সামরিন, তাহলে কি আমরা শেষ করব? জি দাদা। আচ্ছা, আপনাদের এই টেলিগ্রাম গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপের দেওয়া থাকবে, বা আমাদের মেসেঞ্জার দেওয়া থাকবে, সরি পেজ দেওয়া থাকবে। আপনাদের কারো কোনো কোশ্চেন বা যে কোনো হলে আপনারা আমাদের মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। সামরিন থাকে আমাদের সাথে। ও আহ, আমাদের 5th ইয়ারের আমাদের ভলেন্টারি হিসেবে আমাকে হেল্প করে, আমার খুব কাছের জুনিয়র। ও 5th ইয়ারে আছে। সো ও রিপ্লাই করে, আমি আছি, আরো 2-1 জন ডাক্তার আমাদের সাথে আছেন। সো আমরা মাঝে মাঝে ওখানে প্রায় সময় কেউ না কেউ রিপ্লাই করি। কারোর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, যে কোনো কিছু, যে কোনো কোশ্চেন বা মানে এই ধরনের এই রিলেটেড কোশ্চেন যারা আছেন যে কেউ, তাহলে মনে হয় যে আরো আমাদের বিষয়টা আরো একটু আমরা ইন্টারেক্টিভ করতে পারবো। হ্যালো। হ্যাঁ। ভাইয়া, লাইভ ওয়েবিনারটা কি এমনি আপনি আপলোড করবেন, আবার ইফ এনিবডি ওয়ান্টস টু গো থ্রু দ্য প্রসেসেস এগেইন? আচ্ছা, হ্যাঁ, আমরা হচ্ছে এইটা আমাদের আমাদের যে AMC, আমরা একটা লিঙ্কটা সামনে একটু ইয়ের লিঙ্কটা একটু দিয়ে দাও কাইন্ডলি, কষ্ট করে ভাইয়া, ওই যে গ্রুপে আমাদের যে গ্রুপ, বাংলাদেশি হেল্পলাইন যেটা, AMC হেল্পলাইন, ওই গ্রুপের মধ্যে আমরা পোস্ট করে দিব। আমরা 2-1 দিনের মধ্যে এটা পোস্ট করে দিব। জি, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন?
আচ্ছা, ঠিক আছে তাহলে। সকলকে ধন্যবাদ। সব যারা জয়েন করেছেন সকলকে ধন্যবাদ। আমরা আপনাদের যে কোনো আপডেট, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, নট নেসেসারি যে আমি পড়াই, এটা আমার প্যাশন। আমি বাংলাদেশে যখন ছিলাম আমি প্রায় 5 বছরের উপর পড়াতাম, আমি লেকচারার ছিলাম। সো পড়ানোটা আসলে আমার আমার একটা আনন্দের জায়গা। সো এই যে প্ল্যাটফর্ম বা এটা এটা আমার পুরো একটা আমার শখ, আমার হবির মতো আর কি। সো এরকম ভাবার কোনো কারণ নেই। আমি যে গাইডলাইনগুলো দিয়েছি সেই সবগুলো গাইডলাইন আপনি নিজে অ্যাপ্লাই করলে আপনি একাই পারবেন। এরকম চিন্তা করার কোনো কিছু নেই যে আহ, এই কোর্স বা এনরোল করলাম না বা কোনো কিছু করলাম না। তো সেরকম ব্যাপার নেই আপনাদের। তারপরে যদি কারো ব্যক্তিগত কোনো রকম কোনো গাইডলাইন্স বা যে কোনো কিছু প্রয়োজন হয়, অ্যাজ এ কলিগ, অ্যাজ এ ডক্টর, আমি চেষ্টা করব সেটার রেসপন্স করার। আপনারা আমাদের এএমসি মেন্টরের যে ফেসবুক পেজ, ওইটার মেসেঞ্জারে একটু মেসেজ দিয়ে রাখবেন। আমি চেষ্টা করব যে হয়তো সবসময় ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারবো না, বাট আমি চেষ্টা করব যে আপনাদের যদি কোনো কাজে লাগতে পারি সেটা আমার জন্য খুব, মানে আমি মনে করব যে সেটা আমার জন্য খুব আনন্দের বিষয় হবে। আর একজন বলছেন, ভাইয়া লোয়েস্ট কোর্স ফি কত আর সেটা কি সব ক্লাস পাবো? মিন্টরের ওয়েবসাইটে কি কোর্স ডিটেল পাবো? হ্যাঁ, ওখানে সব পাবেন। লোয়েস্ট কোর্স ফি হচ্ছে 200 AUD আছে এখন ডিসকাউন্টের পরে। তো আপনি 199 AUD, সরি, ইউএসডি। তো এইটা, আর আমি বললাম যে আপনারা যারা আজকে ওয়েবিনার থেকে নেক্সট উইক, এক উইকের মধ্যে আজকে শুক্রবার, নেক্সট শুক্রবার মধ্যে করবেন, আপনারা আমাদের এলসি মেন্টরে নক দিলে আমরা একটা আপনাদেরকে কুপন কোড দিয়ে দিব, ওইটা দিলে আরো $20 কম পাবেন। তো আপনি 2 মাসের জন্য সাবস্ক্রাইব করলে সব কন্টেন্ট পাবেন, 4 মাসের জন্য করলেও সব পাবেন, 6 মাসের জন্য করলে সব পাবেন। বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে, যদি আপনার আগে পড়াশোনা করা থাকে, আপনি খুব দ্রুত পরীক্ষা দিবেন, পরীক্ষা বুক করে ফেলছেন, 2 মাসের জন্য যান। নাহলে আমার ইয়ে হচ্ছে যে আরো $50 বেশি দিয়ে আমাদের প্যাকেজ বোধহয় 4 মাসেরটা 250, আর 6 মাসেরটা বোধহয় 299, এরকম। আমি 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 এক্স্যাক্টলি ভুলে গেছি। সামরিন, একটু ইয়েটা দেখবা, ওই চার্টটা দেখে একটু ওই গ্রুপে দিয়ে দিও। চারটা দেখলে বোধহয় এরকম। তো আমার কাছে মনে হয় 2 মাসে আপনি শেষ করতে পারবেন না। এটা দেখবেন, এটা রাখা হয়েছে যে একদম ক্র্যাশ কোর্স যারা করবে। 2 মাসে আসলে শেষ করা সম্ভব না লেকচার দেখতে, কারণ এক একটা ক্লাসই প্রায় 1.5-2 ঘন্টা করে। তো এরকম 40টার উপরে ক্লাস আছে। এখন আপনি হিসাব করে দেখেন, 80 ঘন্টার ক্লাস আপনি পারবেন না, কারণ যে পড়াটা 1.5 বা 2 ঘন্টা আমি পড়াইছি, এইটা আপনার নিজে পড়তে গেলে 4 থেকে 6 ঘন্টা লাগবে। সো ইটস ডিফিকাল্ট। তো আমার সাজেশন হচ্ছে যে আপনি স্টার্ট করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। একই কন্টেন্ট থাকবে, সবই থাকবে, এবং কোর্স ডিটেলস আছে। এবং আপনি এমসি মেন্টরের ভিতরে গেলে ডেমো কোর্স আছে। আপনি ডেমো কোর্সে যে আমি কেমন পড়াই, আমার সাথে আপনার পড়ানো ভালো না লাগতে পারে। এবং মজার ব্যাপার হচ্ছে, ডেমো কোর্সে একদম শুরুর দিকের ভিডিও দেওয়া আছে, মানে সব থেকে আপনি ধরে নেন বাজে ক্লাসগুলো ওখানে দেওয়া আছে। তো সেটাও দেখে নেবেন। দেখে নেওয়া, আপনার যদি মনে হয় যে না, এইভাবে পড়লে হয়তো আমার কাজে লাগবে, তাহলে এনরোল করবেন, নাহলে দরকার নেই। আর আই এম অলওয়েজ দেয়ার, যদি কোনো রকম হেল্প করতে পারি আই উইল বি দেয়ার, ডোন্ট ওয়ারি। ওকে, সামরিন দিয়েছে, ওটা হচ্ছে 2 মাসের কোর্স হচ্ছে 199, 4 মাসের আমি যেটা বললাম 249, আর 6 মাসের হচ্ছে 299। তো আর এখান থেকে দিলে আমি $20 একটা কুপন কোর্স দিব, মানে $20। তো আপনারা আরো $20 করে কম পাবেন। আর কারো কোনো কিছু জানার আছে লিখতে পারেন। আমরা এখন বাজে 17, আমরা আর 3 মিনিটের মধ্যে শেষ করব। আমরা এখানে 11টা 17 বাজে, আমি 11টা 20-এ শেষ করে দিব, যদি এই 3 মিনিট আর কারো কোনো কোশ্চেন থাকে। বাঁধন, বাঁধন কি অবস্থা বাঁধন? কনগ্রাচুলেশন। আচ্ছা, যারা নতুন ডাক্তার তাদেরকে কনগ্রাচুলেশনস, অনেকের কালকে রেজাল্ট বেরিয়েছে। সো তাদেরকে অভিনন্দন। থ্যাংক বাঁধন, ইউ। হ্যাঁ বাঁধন আমার স্কুলের ছোট ভাই। ও কালকে, গতকাল গতকাল না না, গত পরশু রেজাল্ট না বেরিয়েছে। না, পরশুদিন পরশুদিন। পরশু দিন। সো আমি আর হচ্ছে যে প্রত্যয় রয়, ও হচ্ছে একই সাথে। আচ্ছা, আমরা প্রত্যয়। একসাথে আছি দাদা। আচ্ছা আচ্ছা, কনগ্রাচুলেশনস। সবাই একেবারে নতুন ডাক্তার। দুই দুই থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, মজা করে বললে বলতে হবে 2 দিনের ডাক্তার আর কি। হ্যাঁ, 2 দিন। ঠিক 2 দিন আগে রেজাল্ট বেরিয়েছে। দ্যাটস গুড। ওকে, সো থ্যাংক ইউ। যে একেবারে এই শুরুতে যে ফোকাস করাটাই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস আমি হ্যাঁ বলতেছিলাম, ওদেরকেই বলতেছিলাম যারা জুনিয়র ডাক্তার, ডিসিশন মেক করাটা খুব ইম্পর্টেন্ট যারা একদমই শুরুতে, কারণ এই দেখা যায় ডিসিশন মেক করতে করতে 1-2 বছর লেগে যাবে। তো আলটিমেটলি এইটা লস হবে। শুরু থেকে একদম ডিসিশন মেক করা উচিত যে আমি দেশে থাকবো বা দেশে থাকবো না। যদি দেশে না থাকি, দেশে থাকলে কি করব, বিসিএস দিব না এমডিএস দিব না এফসিপিএস দিব, আর যদি বিদেশে যাই তাহলে কোন দেশে যাব সেই অনুযায়ী পড়বো। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, খুব কমন কোশ্চেন, যেটা কেউ করেননি।
প্রত্যেকে প্রথম কথা হচ্ছে যে আমি 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 একটু গল্প করি, হ্যাঁ, যে আমার গল্প করতে ভালো লাগে, একটু গল্প করি। সেটা হচ্ছে প্রত্যেকের প্রথম কোশ্চেন হচ্ছে যে পার্ট অনের পরে চাকরি পাওয়া যায় কিনা, ইন্টারেস্টিং জিনিস। এবং প্রথম কথা হচ্ছে যে আমি শুনছি এখন আর অস্ট্রেলিয়ায় চাকরি পাওয়া যায় না, তো এখন তাহলে এই জন্য এমসি দিচ্ছে না। আমার কথা হচ্ছে আপনাকে যে বলছে যে অস্ট্রেলিয়া এখন চাকরি পাওয়া যায় না, সে কি অস্ট্রেলিয়া চাকরি করে? যদি সে অস্ট্রেলিয়ায় চাকরি করে তাহলে তার কথা বিশ্বাস করেন। আর যদি সে অস্ট্রেলিয়ায় চাকরি না করে, তার তো অভিজ্ঞতা নেই, সে কারো কাছ থেকে শুনে বলছে। তো এই জিনিসটা ডাক্তার হিসেবে অন্তত আপনার এইটুকু অ্যানালাইসিস করার মানসিকতা থাকা উচিত। এক নম্বর, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে চাকরি পাওয়া যায় কিনা, পার্টনের পরে আপনি ধরে নেন চাকরি পাওয়ার সম্ভাবনা 30 থেকে 40%। মানে যদি শুধু আপনার পার্টন থাকে, ইংলিশ থাকে, আপনি ক্রাইটেরিয়া ফিল আপ করেন, 30 থেকে 40%। আর যদি আপনার পার্ট 2 কমপ্লিট থাকে, তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা সেটা বাড়ে 95%, 90 to 95%। এখন আপনার যদি পার্টন করার পরে 100 জন ডাক্তার অ্যাপ্লাই করে, তাহলে 30 থেকে 40 জন পাবে, 60 জন পাবে না। এখন আপনি ধরেন পাশ করার পরে যে 60 জন ওই বাসায় বসে অ্যাপ্লাই করছে, তো আপনি যদি তার কাছে জিজ্ঞেস করেন, সে ডেফিনেটলি বলবে যে চাকরি পাওয়া সম্ভব না। বাট আমার চোখের সামনে এরকম অনেকেই আছে যারা চাকরি পাইছে, তারা চাকরি করতেছে, পার্ট অন করার পরে পাইছে, এই বছরও পাইছে, গত বছরও পাইছে। আবার আমার চোখের সামনে অনেকে আছে যারা চাকরি পায়নি। এবং এইটা চিন্তা করার কোনো কারণ নেই যে আপনি পার্ট অন করলে অস্ট্রেলিয়া থেকে আপনাকে বাড়ির থেকে ধরে নিয়ে এসে এখানে চাকরিতে বসাই দিবে। পার্ট অন করার পরে চাকরি পাওয়ার জন্য আপনাকে ইকুয়ালি চেষ্টা করতে হবে। এবং এমনও আছে দিন প্রতি আপনাকে 5টা 10টা এরকম 200 500 700 অ্যাপ্লিকেশন করা ডাক্তারের সংখ্যা অসংখ্য, যারা এই পরিমাণ অ্যাপ্লাই করার পরে একটা জব পাইছে। বিকজ আপনি বাংলাদেশে বসে আছেন, আপনি জানেন না যে কোথায় অ্যাপ্লাই করবেন, কি করবেন। যে যার প্রয়োজন সেখানে হয়তো আপনি পৌঁছাতে পারছেন না, সো আপনাকে অ্যাপ্লাই করে যেতে হবে। তো কেউ যদি আপনাকে ডিসকারেজ করে যে চাকরি নেই বলে আপনি পরীক্ষা দিবেন না, তাহলে এটা হচ্ছে মস্ত বড় ভুল। কেন ভুল এই সেন্সে বলি, আপনি আগে ডিসিশন নেন যে আপনি অস্ট্রেলিয়া আসবেন কিনা। আপনি যদি অস্ট্রেলিয়া আসবেনই, তাহলে তো এমসি ছাড়া আপনার বিকল্প নেই। যদি আপনার স্পেশালি পাথওয়ে বা অন্য কিছু না থাকে, আমি ধরে নিচ্ছি আমি স্ট্যান্ডার্ড পাথওয়ে বলতেছি, তাহলে আপনি অস্ট্রেলিয়া আসবেনই। এবং অস্ট্রেলিয়া আসার জন্য আপনাকে যা যা করার দরকার আপনি তাই করবেন। তো আপনার করার জন্য প্রথম দরকার এমসি পাস করা, করলেন। এরপরে চাকরি পাওয়ার জন্য যা করার দরকার আপনি করবেন, আপনি নতুন করে সিভি তৈরি করবেন, একটার পর অ্যাপ্লাই করবেন, চেষ্টা করবেন, না হলে পার্ট 2 দিবেন, পার্ট 2 দিয়ে অ্যাপ্লাই করবেন। আপনি তো আসার ডিসিশন নিয়েছেন, কিন্তু আপনার ডিসিশন যদি এরকম হয় যেখানে একটু সহজ সেখানে যাব, তাইলে এই বাইরে আসার লাইনটা আমার মনে হয় এরকম না। ওই যে ইউকেতে সহজ বলে বাংলাদেশের কিছুদিন আগে লাইন ছিল, আমি যখন 18 সালে ক্লাবের জন্য প্রিপারেশন নিলাম বা শুরু করলাম, সামাও আমি আর ওইদিকে যাইতে পারিনি, তখন সবাই ইউকে যাইতো। এখন আবার সবাই অস্ট্রেলিয়া আসে, কিছুদিন পরে দেখবেন সবাই আবার ইউএসএ যাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে কেন আগে হচ্ছে ইউএসএ ইউকে সহজ ছিল, মানুষ ম্যাক্সিমাম সময় এই ধরনের পরীক্ষা চয়েস করে কোনটা সহজ এবং কোনটাতে সহজে চাকরি পাওয়া যায়। সেইটা বোধহয় এখন চিন্তা করার সুযোগ নেই। আপনাকে চিন্তা করতে হবে যে আমি ওই দেশে যাব, আমি একটা কোয়ালিটি লাইফ পাবো, একটা কোয়ালিটি প্রফেশন পাবো, প্রফেশন প্র্যাকটিসের সুযোগ পাবো। এইটার জন্য আমাকে যা করার জন্য করতে হয়, আপনি যদি এই মানসিকতা নিয়ে আগান, তাহলে আপনার এই কোশ্চেন আসবে না যে চাকরি পাওয়া যায় কিনা, চাকরি পাওয়া যায় না বলে পরীক্ষা দিব না। এটা হচ্ছে আপনার মানে চাকরির আমার কাছ থেকে মানে আনসার আমার কাছে এটা মনে হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলি। আমার একটা স্টুডেন্ট, ও আছে কিনা আমি জানি না, যা হোক, ও আমার খুবই প্রিয় স্টুডেন্ট এবং ও অসম্ভব পরিশ্রমী। আমি দেখছি ও মেডিকেল কলেজে কি পরিমাণ, মানে ওর যে রেজাল্ট যে করার কথা, ও যে পরিমাণ পরিশ্রম করে, হয়তো কারোর অল্প পড়লে হয়, ও জানতো জোর বেশি পড়লেও প্রচুর চেষ্টা করতো। আমি দেখছি, হয়তো ওকে সামনাসামনি কখনো বলি নাই, ও প্রচুর চেষ্টা করতো। তো ও রিসেন্টলি দেখলাম যে ও এমআরসিবি পাস করছে। আমাকে ফোন করলো, আমি ফোন করলাম, কথা হলো। তারপরে বললো স্যার আমি তো এএমসি দেবো। তো বললো এএমসি দিবেন, তাহলে আপনি কেন আহ, ইয়ে করলেন, এমআরসিবি দিলেন? এত 1 বছর ধরে পড়ে সে অনেক কষ্ট করছে এবং সে পারছে, এবং আই এম রিয়েলি প্রাউড অফ হিম। তো ওকে নাকি কে বলছে, কোন ভাইয়া বলছে যে যদি এমআরসিবি পার্ট অন হয়, সাথে যদি এফসিপিএস পার্ট অন থাকে, তাহলে দুইটা পার্ট অন থাকলে অস্ট্রেলিয়াতে চাকরি পাওয়া সহজ। আর সেই জন্য সে এমআরসি পার্টন দিছে অথবা দিছে। তো দেখেন, যে ভাইয়া কানাডায় বসে আছে, সে তো অস্ট্রেলিয়ায় নাই। তো সে আপনাকে বলে দিল, আপনি তার কথা বিশ্বাস করলেন, করে এই যে একটা পরিশ্রম, অমানবিক পরিশ্রম, একটা ডেফিনেটলি একটা অর্জন, এটা তো একটা কনফিডেন্স, একটা অর্জন, একটা সাকসেস, ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট ইট। বাট আপনাকে আগে জিনিসটা বুঝতে হবে, আপনার যেখানে এমআরসিপি পুরো এমআরসিপি পরীক্ষাটাই এখানে রিকগনাইজ না। সেম টাইম আমার এক পরিচিত আর একজন, সে এমআরসিপি পরীক্ষা দেওয়ার পরে এখন এমসি এমসি পার্টন পরীক্ষা দিচ্ছে।
কারণ এএমসি এখানে রিকগনাইজ নাই। আপনি এএমসি করে কি করলেন এখানে ডাজেন্ট ম্যাটার। হ্যাঁ, আপনার যদি এমসি করা থাকে, আপনি যদি জিএমসি থাকে, আপনি জিএমসিতে যদি কাজ করে থাকেন, তখন আপনি ওই যে কম্পিটেন্ট পাথওয়েতে এখানে চলে আসতে পারেন পরীক্ষা দিয়ে। বাট বাংলাদেশে পরে আপনি যদি এমআরসিপি আপনার কমপ্লিট থাকে, কোনো লাভ নাই। হ্যাঁ, বাংলাদেশে পরে যদি আপনার এফসিপিএস কমপ্লিট থাকে, পুরো কমপ্লিট থাকে, আপনি ওই রিলিভেন্ট ফিল্ডে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে, আপনি স্পেশালিস্ট পাথর ধরতে পারেন। কিন্তু এইটার পার্ট অন ওইটার পার্ট অন একটু নিয়ে আমাকে চাকরি আগে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। রেদার দেন এইগুলো না থাকার থেকে আপনার যদি এমসি ক্র্যাক থাকে এবং আপনার যদি একটা খুব ভালো ট্র্যাক রেকর্ড থাকে ওয়ার্কের, যে আপনি এই সাবজেক্টে কাজ করছেন বা এই সাবজেক্টে কাজ করছেন, আমার কাছে মনে হয় ওইটা আপনার বরং চাকরি পেতে হেল্প করে। তো দুইটা ক্রুশিয়াল কোশ্চেনের উত্তর দিয়ে দিলাম। আর একটা বলো ভাইয়া, ডেমো ক্লাস কি সিস্টেম ওয়াইজ দেওয়া আছে? না, ডেমো ক্লাস মাত্র একটা স্যার আমি আছি স্যার। একটা, হ্যাঁ। স্যার ও, প্রবাস, হ্যাঁ, জি কনগ্রাচুলেশন। স্যার আমি আছি। হ্যাঁ, হ্যাঁ কনগ্রাচুলেশন। আমি আসলে স্যার মানে আমার ওই দাদাই ছিল, উনি আমাকে বলছিল আর কি যে এমআরসিপি পার্ট 1 পার্ট 2 থাকলে আর সাথে এফসিডিএস পার্ট 1 আর থাকলে ডাজেন্ট 2 বছরের ম্যাটার, ট্রেনিং থাকলে। প্রবাস ডাজেন্ট ম্যাটার, ওইটা নিয়ে না। আমি জাস্ট বলতেছি যে গাইডেন্সটা কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওইটা আমি জি আমি জি জাস্ট জি এখানে যেহেতু রেকর্ডেড, তো পার্সোনাল জিনিস রিভিল করার জি দরকার নেই। বাট আই এম জি। সিরিয়াসলি বলতেছি, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। আমি দেখছি যে ও ও যে, মানে আমি খুব ইয়েতেই বলতে পারি, ওর থেকে অসংখ্য মানে কি বলা যায়, আমরা যাকে কোড আনকোড মেধাবী বলি, এরকম অসংখ্য মেধাবী স্টুডেন্ট ছিল। তো তাদের আগে এই প্রভাস এই জায়গাটা অর্জন করে ফেলছে, এবং আমি এই জন্য আসলে আমার আমার আমি আমি রিয়েলি প্রাউড অফ প্রভাস। কংগ্রাচুলেশন প্রভাস, স্যার থ্যাংক ইউ স্যার, রিয়েলি প্রাউড অফ ইউ। তো ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমি এখন রেকর্ডিংটা বন্ধ করে দিব। এরপরে যদি কেউ আনঅফিসিয়ালি কথা বলতে চান, কথা বলতে পারেন। সকলকে ধন্যবাদ, সকলে যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, এবং সকলে এএমসি মেন্টরে যুক্ত হয়ে থাকতে পারেন, এবং আপনাদের যদি কেউ পরিচিত থাকে রেফার করতে পারেন। সকলে ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট।